আচ্ছা, সরি, একটু নেটে সমস্যা হয়ে গেছিল। আমরা আবার ফিরে আসলাম। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এখানে। আমরা ক্লাসটা আবার শুরু করছি, হ্যাঁ। হ্যাঁ, তোমরা দ্রুত জয়েন হয়ে আবার একটু শেয়ার করে দাও, আবার একটু কাইন্ডলি একটু শেয়ার করে দাও কষ্ট করে। সবাই শেয়ার করে দাও, হ্যাঁ, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও একটু। একটু কষ্ট করে শেয়ার করে দাও সবাই, আবার একটু, হ্যাঁ, একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। সবাই শেয়ার করে দাও, সবাই, হ্যাঁ। আমরা শুরু করবো, এখনই ক্লাস শুরু করবো, জাস্ট একটু শেয়ার করে দাও সবাই। আচ্ছা, তাহলে দেখো, যেটা বলছিলাম, আমাদের এই তৃতীয় নিয়মটাও কিন্তু আমরা পড়ে ফেললাম যে এইখানে কোনো ধরনের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। এই হচ্ছে আমাদের তৃতীয় নম্বর নিয়ম। এরপরে আরো নিয়ম রয়েছে। দেখো, চতুর্থ নম্বর নিয়মে বলা হচ্ছে, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী এইটা বলা হচ্ছে যে আমরা সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করব, কোনো ধরনের নৈর্থক ভাষা ব্যবহার করব না। যে এক্সাম্পলটা আমি প্রথম থেকেই দেওয়া শুরু করেছিলাম সেটা হচ্ছে, আমি যদি বলি যে মানুষ নয় পশু, এখন মানুষ পদের সংজ্ঞা দিতে যাচ্ছি, তাহলে মানুষ নয় পশু, তাহলে মানুষ এক্স্যাক্ট কি? এইটা কিন্তু কোনো সংজ্ঞার মধ্যে পড়লো না। তাহলে আমরা বলবো কি, মানুষ হলো সেই যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা হচ্ছে মানুষ পদের এক্সাক্ট সংজ্ঞা, যেটা আমরা প্রথম নিয়ম ফলো করে দিয়েছি। এইখানে বললো যে সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, অর্থাৎ হয় কথা থাকবে, কখনো নয় কথা ব্যবহার করা যাবে না। নয় কথা যদি ব্যবহার করি তাহলে কিন্তু সংজ্ঞায় এক ধরনের অনুপপত্তি ঘটবে, নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি, সেটা আমি এর পরবর্তীতে আলোচনা করব। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে 5 নম্বর নিয়মটা দেখো। আমাদের 5 নম্বর নিয়মে বলা হচ্ছে, এই পঞ্চম নিয়ম অনুযায়ী যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটা, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট অ্যান্ড আর একটা হচ্ছে প্রেডিকেট, এই দুইটা একে অপরের সাথে ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেটের জায়গায় আসতে পারবে, প্রেডিকেট সাবজেক্টের জায়গায় যেতে পারবে, উদ্দেশ্য এবং বিধায় একে অপরের জায়গায় বসবে, কিন্তু ওইখানে পরিমাণগত বা গুণগত কোনো ধরনের পরিবর্তন আসবে না। এই হচ্ছে আমাদের 5 নম্বর নিয়মটার ব্যাখ্যা। এখন এই 5টা নিয়ম কি ক্লিয়ার? এই 5টা নিয়ম কি ক্লিয়ার? ক্লিয়ার হইলে ব্যাখ্যা ক্লিয়ার লেখো, আমি নেক্সটে চলে যাই। আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো। তাহলে এই 4 নম্বর নিয়মটা কি বলা হচ্ছে, সব সময় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। যেমন আমি বললাম যে মানুষ হয়, তারপরে বলবো যে আহ, ফুল হয় সুন্দর, তাই না? এরকম হয় ভাষা ব্যবহার করবো। আমি কিন্তু এটা বলতে পারি না যে ফুল নয় সুন্দর, অর্থাৎ এরকম নয় বলা যাবে না। যেমন এইখানে আমরা দেখি যে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর এখানে কিন্তু সদর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। আর নৈর্থক, এই যে একটা এক্সাম্পল আছে, পাপ নয় পুণ্য, এই যে এখানে নয় কথাটা আছে, তার অর্থ হচ্ছে যখন আমরা নয় কথাটা বলবো, পাপ নয় পুণ্য, তাহলে কি এক্সাক্ট কি সেটা? পাপ নয় পুণ্য, এটা কি সংজ্ঞা দিলাম? তার মানে না বোধক কথা এখানে ইউজ করা যাবে না, সোজা কথা নেগেটিভ সেন্টেন্স আনা যাবে না। আচ্ছা, নিয়মগুলো আমি আবার কিন্তু রিপিট করে দিচ্ছি। তাহলে 5 নম্বর নিয়মটা কি বললাম, যে পদের সংজ্ঞা দিব সেই পদের উদ্দেশ্য পদ এবং বিধায় পদ একে আরেকটার সাথে ইন্টারচেঞ্জ হবে, একটা আরেকটার জায়গায় বসতে পারে। এ হচ্ছে আমাদের 5 নম্বর নিয়ম। ঠিক আছে, এ হলো আমাদের পঞ্চম নিয়ম। আচ্ছা, এখন তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখো, এই নিয়মগুলো ভাইয়া আবার আসবে, যারা যারা মিস করেছো এই নিয়মগুলো আবার আসবে, ঠিক আছে? এই নিয়মগুলো আবার আসবে, প্রথম থেকে আবার বুঝাবো, সমস্যা নাই। আচ্ছা, একজন বলছো যে নেগেটিভ স্টেটমেন্ট আনলে কি হবে? নেগেটিভ স্টেটমেন্ট আনলে পারে আমাদের তো এক্সাক্ট সংজ্ঞাটা হচ্ছে না। এখন আমি যদি বলি যে এই কলম নয় মার্কার, বা এই মার্কার নয় কলম, তাহলে এটা কি এক্সাক্ট কি হচ্ছে? এটা কোনো সংজ্ঞাই হচ্ছে না, এটা কোনো সংজ্ঞাই হচ্ছে না, তাহলে এটা আমি অস্বীকার করে নিচ্ছি। সুতরাং এরকম অস্বীকার করা যাবে না, স্বীকার করতে হবে, সংজ্ঞাদানের ক্ষেত্রে সবসময় স্বীকার করতে হবে। এই হচ্ছে আমাদের নিয়ম। তোমাদের হয়তো নেটে সমস্যা, যারা স্ক্রিন দেখতে পাচ্ছ না হয়তো তোমাদের নেটে সমস্যা, কারণ আমি ক্লিয়ার স্ক্রিন দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি একদম ক্লিয়ার স্ক্রিন দেখতে পাচ্ছি, তোমাদের নেটে সমস্যা। ওকে, ওকে। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। দেখো, এরপরে এর পরের আলোচনায় দেখো আমরা
এই নিয়মগুলো যে রয়েছে, এই নিয়ম যখন আমরা ভঙ্গ করব বা লঙ্ঘন করব, তখন এইখানে এক ধরনের অনুপপত্তি ঘটে। অনুপপত্তিটা কি? এটা ইংরেজিতে বলা হয় ফ্যালাসি, অর্থাৎ দোষ, ত্রুটি। কি ধরনের ত্রুটি? অর্থাৎ ভ্রান্তি বা ভুল এর। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। আর কি? আচ্ছা, করলাম, জুম করলাম। আচ্ছা দেখো, তাহলে এইখানে আমরা দেখলাম এই পাঁচটা নিয়ম আমরা পড়ে ফেলেছি। এখন পাঁচটা নিয়ম লঙ্ঘন করলে কি ধরনের ত্রুটি বা ভুল হয় সেটা আমি একটুখানি বলে দিই। হ্যাঁ, প্রথমটা দেখো, প্রথম কথায় বলা হয়েছে, এইটা একটু খেয়াল করো, যে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মে বলা হচ্ছে যে যে পদের সংজ্ঞা দেব, ওই পদের সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে? জাত্যর্থের পূর্ণ উল্লেখ থাকতে হবে। এই যে কথাটা এখানে আছে, জাত্যর্থের পূর্ণ উল্লেখ করতে হবে, জাত্যর্থের কম বেশি উল্লেখ করা যাবে না। আর যদি জাত্যর্থের কম বেশি উল্লেখ করি, তাহলে আমাদের এইখানে চার ধরনের ফ্যালাসি হচ্ছে। কয় ধরনের ভাইয়া? চার ধরনের। হ্যাঁ, চার ধরনের ফ্যালাসি হচ্ছে। দেখো, এক নাম্বার ফ্যালাসিটা কি? এক নাম্বারটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে আমাদের বাহুল্য সংজ্ঞা। বাহুল্য সংজ্ঞাটা কি? আমি যদি জাত্যর্থের বাইরে, যেমন মানুষ পদের জাত্যর্থ আমি কি? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এটা যদি দেই, এখানে যদি এক্সাম্পল দেই যে মানুষ হয় হাস্যপ্রিয়, দ্বিপাদ বিশিষ্ট, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তখন এইখানে আমি অতিরিক্ত কথা বলে ফেলছি। তার মানে বাহুল্য, বাহুল্য মানে হচ্ছে বেশি, অতিরিক্ত। বাহুল্য মানে কি? অতিরিক্ত। বাহুল্য মানে অতিরিক্ত। ঠিক আছে, বাহুল্য মানে হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত কথা বলা যাবে না, জাস্ট আমরা কি করব? জাত্যর্থের ফুল উল্লেখ করব। আচ্ছা, এরপরে আসো, খ নাম্বার বলা হচ্ছে অবান্তর লক্ষণজনিত সংজ্ঞা। অবান্তর লক্ষণজনিত সংজ্ঞাটা কাকে বলে? অবান্তর বিষয়টা কি আমি কিন্তু ফার্স্ট পেপারে পড়িয়েছিলাম। সেটা হচ্ছে যে জাত্যার্থের জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ থেকে কি হয়? নিঃসৃত হয়। জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেটাকে আমরা বলবো অবান্তর লক্ষণজনিত। যেমন কিরকম হতে পারে? আমরা বললাম যে আহ হাস্যপ্রিয়তার কথাই আমরা বলতে পারি, যে হাস্যপ্রিয়তা এইটা কিন্তু আমাদের জাত্যার্থের অংশ নয়। এরপরে দেখো, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অব্যাপক মানে কি? অব্যাপক আমরা কি জানি? সেটা হচ্ছে এ বাক্যের এ বাক্যের ক্ষেত্রে, এই বাক্যের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট কি হবে? সাবজেক্ট ব্যাপ্য হবে। সাবজেক্ট কি হবে? সবসময় বেশি হবে। সাবজেক্ট বেশি হবে। আর প্রেডিকেট কি হবে? প্রেডিকেট সবসময় কম হবে। প্রেডিকেট হবে কম, সাবজেক্ট হবে বেশি, প্রেডিকেট হবে কম। এখন সাবজেক্ট যদি কম হয়ে যায় আর প্রেডিকেট যদি বেশি হয়ে যায়, তাহলে কি হচ্ছে? অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটছে। আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে অতিব্যাপক সংজ্ঞাজনিত। অতিব্যাপক সংজ্ঞাজনিতটা কি? একদম দুইটাই বেশি বেশি যখন বলে ফেলবো, তখন সেটা হবে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এক নাম্বার নিয়ম লঙ্ঘন করলে চারটা অনুপপত্তি হয় বলে দিলাম। এরপরে দুই নাম্বার যেটা হয়, আমরা আমরা এটা তো বলেই দিলাম, ব্যাখ্যাই করে দিলাম, এটা তো আর আলোচনা করার কিছু নাই। ঠিক আছে। এরপরে দেখো, এই যে অব্যাপক, এগুলো তো বলেই দিলাম, এইটা আর আলোচনা করার কিছু নাই। এখন আমরা দুই নাম্বার নিয়মটা দেখো, দুই নাম্বার নিয়ম যদি লঙ্ঘন করি, তাহলে আমাদের কি হচ্ছে? স্ক্রিনটা বড় করে দিলাম, হ্যাঁ, দেখো খেয়াল করো, এখানে বলা হচ্ছে, এই দুই নাম্বার সংজ্ঞাতে বলা হচ্ছে, দুই নম্বরে বলা হচ্ছে কি? যে দ্বিতীয় নিয়ম অনুসারে বলা হয় যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। অর্থাৎ এখানে কোনো দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। দুর্বোধ্য অর্থাৎ কঠিন, অথবা রূপক। রূপক মানে কি? একটা কোনো কিছুর সাথে তুলনা করলাম। যেমন আমি যদি বলি আমি হলাম কি কি বলা যায়, মানে একটা অবাস্তব কিছু বলে ফেললাম, যে আমি হলাম ওকে, আমি বললাম আমি হলাম হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। ওকে, আমি হলাম আমেরিকার প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি। তাহলে কি হলো? আমি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট না, একটা রূপক অর্থে আমি বললাম যে আমি আমেরিকার প্রেসিডেন্ট। এই ধরনের কথা আমরা সংজ্ঞায় উপস্থাপন করতে পারবো না। আর দুর্বোধ্য বিষয়টা কি? আমি যদি বলি আমি হলাম মনুষ্য সন্তান, মানব সন্তান, এইটা হচ্ছে দুর্বোধ্য ভাষা, অনেকে বুঝবেই না মনুষ্য অর্থ কি।
ফার্স্টে ভাইয়া তোমরা অনেকগুলো শেয়ার দিছিলা, হ্যাঁ। আচ্ছা ভাইয়া যৌক্তিক, আচ্ছা এই এই পাঁচটা নিয়ম বুঝাই তো দিলাম। হ্যাঁ, হস্তি হলো বিশাল দেহাকার, এক্সাম্পল দেওয়া যায়। পাঁচটা নিয়ম তো বুঝাই দিলাম, এখন তো ওই নিয়মের মধ্যেই বলতেছি, এই নিয়মগুলো তো আমি উল্লেখ করছি। এক নাম্বার নিয়মে কি বলছিলাম, যে জাত্যার্থের পূর্ণ উল্লেখ থাকবে, কম বেশি থাকা যাবে না, এক নাম্বার। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না, দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না। এটা যদি করি তাহলে আমাদের দুই ধরনের অনুপপত্তি ঘটছে, একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। দ্বিতীয় নিয়ম যদি লঙ্ঘন করি তাহলে দুই ধরনের অনুপপত্তি ঘটে, এই হচ্ছে আমাদের বিষয়। হ্যাঁ, দুর্বোধ্য মানে যা বোঝা যায় না সহজে, রাইট, যেটা আমরা সহজে বুঝতে পারি না। কথা ক্লিয়ার আসছিস না? কথা তো ক্লিয়ার আসার কথা। আচ্ছা এখন তাহলে আমি বললাম কি, এইখানে দ্বিতীয় নিয়ম যদি লঙ্ঘন করি তাহলে আমাদের দুই ধরনের অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এটা কিরকম আমি বলে দিই, হ্যাঁ। দেখো এইখানে সুন্দর করে সাজিয়েছি, সেটা হচ্ছে যখন রূপক সংজ্ঞা দিব। এখন এইখানে কি হচ্ছে, যখন আমি বললাম যে সিংহ হয় পশু রাজ, এখন এই রাজ কথাটা এটা কিন্তু মানুষের সাথে সম্পর্কিত, মানুষ রাজা হয়, পশু কি রাজা হয়? এখন বললাম সিংহ হয় পশু রাজ, তার মানে কি পশুর রাজা হিসেবে তাকে কি করলাম, একটা রূপক হিসেবে আমি ধরে নিলাম, ঠিক আছে। অর্থাৎ আর একটা বলতে পারি যে মানুষ হয় সৃষ্টির মুকুট, মানুষ কখনো মুকুট হতে পারে? কোন লাইট বন্ধ করব ভাই? লাইট বন্ধ করলে তো আমারই দেখতে পাবো না তোমরা। আমার তো অন্ধকারে ক্লাস নিতে হবে ভাই। আমি তো দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, তোমাদের নেটে সমস্যা হয়তো, মেবি তোমাদের নেটে সমস্যা, হ্যাঁ। আকলিমা সুলতানা, রাইট। রূপক মানে আলংকারিক, অলংকার সূচক। এখন অলংকার বলতে কি, গহনা মানে সাজায় গুজায় দেয় যেটাকে। যেমন আমরা বললাম যে মানুষ হয় সৃষ্টির মুকুট, এই মুকুট কথাটা কি, এটা কিন্তু আলংকারিক অর্থে গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। এই জন্য আমরা কি বলছি যে রূপক বা দুর্বোধ্য ভাষা আমরা কি করতে পারবো না, ব্যাখ্যার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবো না। এখন দেখো এইটা বুঝলাম, এরপরে আসে খ নাম্বারে, বলা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখানে কি হচ্ছে, জটিল ভাষার ব্যবহার করা হয়। এই দেখো জটিল ভাষা, দুর্বোধ্য মানে জটিল ভাষা বা সহজে যেটা বোঝা যায় না। তখন কি হবে, আমি যদি বলি, এই যে এখানে একটা এক্সাম্পল আছে যে বটবৃক্ষ হচ্ছে জটা জট লাঞ্ছিত সবিতা, সবিতা তাপ নিরোধক মহাস্থবির পাদপ, পাদপ মানে কিন্তু বৃক্ষ। তাহলে বটবৃক্ষ হচ্ছে জটা জট লাঞ্ছিত সবিতা তপ নিরোধক মহাস্থবির পাদপ। এখন এই যে দুর্বোধ্য ভাষা আমি এখানে ব্যবহার করলাম, হ্যাঁ সব ঠিকঠাক থাকারই কথা। লীনা তরফদার, লীনা তরফদার আই থিঙ্ক, জোবায়ের হোসেন বলছে সব ঠিকঠাক আছে। আচ্ছা তোমরা একটুখানি আজকে জাস্ট আমার কথাগুলো শোনো। ওকে, ওকে, দেখো দেখো দেখতে পাচ্ছ কিনা, এখানে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তার মানে কি দুর্বোধ্য আমরা সহজে বুঝতে পারি না। এইটা দ্বারা কি বটবৃক্ষকে কি বোঝাচ্ছি, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি না। এই হচ্ছে আমাদের জটিল অথবা দুর্বোধ্য বিষয়টা আমরা এখানে বুঝতে পারলাম। আচ্ছা এরপরে আসো, এরপরে দেখো ছোট করে। হুম, আচ্ছা এখন দেখো, ক্যামেরার পজিশন আর পাল্টাতে হবে না, এখন দেখো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, এখন কি দেখা যায় ক্লিয়ার? হ্যাঁ মিমি, রাইট, সব দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা আমাকে দেখতে হবে না। ওকে, ওকে, ক্লিয়ার, ওকে। তাহলে দেখো
এইখানে আমাদের আরো আরো তিনটি রুল বা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কি আমরা বলেছিলাম যে 3 নাম্বার নিয়মটাতে আমরা কি বলেছিলাম, যে সেখানে কি করতে হবে, একটা আর একটার সাথে কি হয়, সহজে বিনিময়ের যোগ্য হয়। তারপরে আরো কি বলেছিলাম বলো। আচ্ছা এইখানে আমি, আচ্ছা একজন কোশ্চেন করছে একটা প্রশ্ন ঠিকঠাক লিখলে 10 মার্কস পাওয়া যাবে কিনা। হ্যাঁ, ঠিকঠাক লিখলে 10 মার্কস পাওয়া যাবে। হ্যাঁ, ফেসবুক ব্যবহার করেন তাহলে দেখা যাবে, রাইট। ফেসবুক লাইট বাদ দিতে হবে। ওকে, আচ্ছা তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখন আমাদের এই যে এখানে কয়েকটা নিয়মজনিত লঙ্ঘনজনিত অনুপপত্তির আমরা এক্সাম্পল সাজিয়েছি, সেটা কিরকম। প্রথমটা দেখো এখানে কি হচ্ছে, আহ, কবি হয় মাধুর্য এবং আলোকের প্রচারক। এখানে আমরা কি, এটা কিন্তু রূপক হিসেবে, এই যে মাধুর্য এবং আলোর প্রচারক, এটা কিন্তু রূপক অর্থে আমরা ব্যবহার করেছি। এরকম আরো আছে, দুই বেদনা হয় আনন্দের অভাব। এটা হচ্ছে হয় অভাব, অভাব মানে কি, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স চলে আসছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে স্বীকার করে নিচ্ছি না, অস্বীকার করে নিচ্ছি। অস্বীকার করলে সেটা নেগেটিভ, অর্থাৎ নৈর্থক অনুপপত্তি। তারপরে অক্সিজেন হয় এক প্রকার গ্যাস। এখন এই যে এক প্রকার গ্যাস, এই গ্যাসের মধ্যে কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে, অতি ব্যাপক হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তারপরে ভাত হয় একটি জিনিস যা বাংলাদেশের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অবান্তর কথাবার্তা, অবান্তর কথাবার্তা আমরা বলে ফেলতেছি। এরপরে গ্লোসিয়ার হয় একটি বরফের নদী, চক্রক। এই গ্লোসিয়ার মানে কি, একটা বরফের নদী, গ্লোসিয়ারই একটা বরফের নদী, সুতরাং ঘুরে ফিরে একই কথা বলতেছি, চক্রক। আচ্ছা, এরপরে বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখন শিক্ষা প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয়, এইটার মাঝে কিন্তু আমাদের ব্যাপক ফারাক রয়ে গেছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বোঝায়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অনেক। আমরা বলেছিলাম সাবজেক্ট কি হবে, বেশি হবে, আর প্রেডিকেট কি হবে, প্রেডিকেট হবে কম। কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু প্রেডিকেট আছে, এই শিক্ষা প্রতিষ্ঠান বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কম হয়ে যাচ্ছে, কারণ স্কুলের অভাব নাই, কলেজের অভাব নাই, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর বলছে মানুষ হয় একটি শিক্ষিত জীব। এখানে অব্যাপক, অব্যাপক কেন, এই যে মানুষ হয়, মানুষের কথা বললাম, আর শিক্ষিত জীব। এখন শিক্ষিত জীবের মধ্যে মানুষকে ধরলাম, একদম কম হয়ে যাচ্ছে না, একদম বেশি কম হয়ে যাচ্ছে না, তখন কিন্তু অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হচ্ছে। এরপরে আসো, যে আইনজ্ঞ বিচার ক্ষমতা ব্যবহার করেন তিনি বিচারক। এটা কি, এটা কিন্তু চক্রক দোষে দুষ্ট, তার মানে ঘুরে ফিরে কিন্তু বিচারকের কাছেই যাচ্ছে, যে আইনজ্ঞ বিচারক। আচ্ছা কি বলছে, প্রশ্ন কেন কমন আসবে না জোবায়ের হোসেন, অবশ্যই প্রশ্ন কমন আসবে, আজকের ক্লাসটা তো সেই জন্যই নেওয়া, প্রশ্ন যেন কমন আসে। জোবায়ের হোসেন, জুলফিকার। আচ্ছা মিমি কি কমেন্ট করছে, শুভ ভাইয়া কি বিবাহিত। না ভাইয়া, দুঃসাহস করি নাই, এত বড় দুঃসাহস করি নাই, ঠিক আছে, এত বড় দুঃসাহস করি নাই। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছিলাম, তাহলে এইটা বুঝলাম তো। এখন তাহলে আমরা নেক্সটে যাই, হ্যাঁ। আচ্ছা এগুলো তো বলেই দিয়েছি। আচ্ছা এইটা একটু মিস হয়ে গেছে, এটা আমি বলি নাই, এই যে 5 নম্বর পয়েন্টটা। এই পঞ্চম নিয়মে কি বলা হয়েছে, যে সহজে রূপান্তরযোগ্য হতে হবে, যদি না হয় তাহলে কি হবে, ওই যে অতি ব্যাপক সংযোজনিত অনুপপত্তি, আর অব্যাপক মানে একটা বেশি হয়ে যাচ্ছে একটা কম হয়ে যাচ্ছে, এই কথাটা কিন্তু এখানে আছে, স্লাইডটা একটুখানি এইদিক ওদিক হয়ে গেছে, হ্যাঁ। যাই হোক, এটা বাদ দিই, হ্যাঁ। এটা এটা আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। আচ্ছা, এখন আমাদের কিন্তু ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল, সেটা কিন্তু একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা চক্রকটা আবার বলবো, হ্যাঁ। ওকে, চক্রকটা হচ্ছে, চক্রকটা হচ্ছে এইরকম, যে ঘুরে ফিরে একই কথাই বলছে। আমি যদি বলি যে সকল শিক্ষক
হয় সেই ব্যক্তি যারা শিক্ষাদান করে, সকল শিক্ষক হয় সেই ব্যক্তি যারা শিক্ষাদান করে। তার মানে কি, ঘুরে ফিরে কিন্তু একই কাজকে নির্দেশ করছে। সকল আইনজীবী হয় তারা যারা কোর্টে মামলা পরিচালনা করে, ঘুরে ফিরে একই কথাই হচ্ছে। তার মানে কি, চক্রক দোষে দুষ্ট হয়ে যাচ্ছে, কথা একই হচ্ছে। আবার যদি বলতে পারি যে সকল মানুষ হয় মানব সন্তান, মানুষ আর মানব সন্তান একই। আবার যদি বলি সকল বৃক্ষ হয় তরু, সকল গাছ হয় বৃক্ষ, কথা একটাই, ঘুরে ফিরে আসছে। এটা হচ্ছে চক্র। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা এটা বাদ দেই। দেখো আমরা ক্লাস করি, আমাদের ক্লাস করতে হবে, সবসময় তো আর কমেন্ট পড়া যায় না। আচ্ছা, যেটা বলছিলাম, লাস্টের কথাটা যেটা বলছিলাম, যে আমরা কি করব, সহজে রূপান্তরযোগ্য হয় এরকম একটা ব্যবহার করব, মানে শব্দ ব্যবহার করব, যে সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। কিরকম, আমি বললাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন যদি বলি যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, তাহলে কিন্তু দুইটার পরিমাণ একই থাকছে, অর্থাৎ পরিমাণগত দিক থেকে কম বেশি হওয়া যাবে না। এই হচ্ছে আমাদের পঞ্চম নিয়ম, ওইটা ছিল। এরপরে দেখো তাহলে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা কি, যৌক্তিক বিভাগ, লজিক্যাল ডিভিশন। হ্যাঁ, যৌক্তিক সংজ্ঞার মতো যৌক্তিক বিভাগও কিন্তু যুক্তিবিদ্যার মৌলিক এবং গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। এখন এইখানে কি করা হয়, এখানে পদ ব্যবহার, যেসব শব্দ বা পদ ব্যবহার করি এই বিভাগের মাধ্যমে, যেসব শব্দ বা পদের অর্থ সুস্পষ্টভাবে কিন্তু আমাদের কাছে কি প্রতীয়মান হয়। অর্থাৎ আমরা প্রথমে ওই যৌক্তিক সংজ্ঞায় দেখেছিলাম জাত্যার্থের পূর্ণ উল্লেখ, আর যৌক্তিক বিভাগে কি দেখব, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমরা কি দেখব, এখানে দেখব হচ্ছে ব্যক্তর্থের বিষয়টাকে। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞায় আমরা জাত্যর্থকে পেয়েছি, অর্থাৎ গুণগত দিক, আর এইটাতে দেখবো হচ্ছে পরিমাণগত দিক। বিভাগ মানে কি, বিভাজন করা, তাই না? এইখানে আমরা দেখব পরিমাণগত দিক। তাহলে দেখো এখানে কিছু প্রাসঙ্গিকতা রয়েছে, এগুলো আমি মনে করি যে এত বেশি আলোচনা করার কিছু নাই, জাস্ট তোমরা একবার রিডিং পড়ে গেলেই হয়ে যাবে। এই যে এত কিছু আলোচনা করার নাই, আমরা মেইন পয়েন্টে যাই। তারপরে একটু বলে দিই যে এটা হলো কি, একটি বৃহত্তর জাতির অন্তর্ভুক্ত বিভিন্ন উপজাতি সম্পর্কে সুস্পষ্ট সুনির্দিষ্ট ধারণা প্রদান করে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি, যেটা জাতি, যেটা জাতি এর থেকে আসবে কি উপজাতি, মানে ছোট যেটা, একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে উপজাতি। যেটা ছোট সেটা উপজাতি, আর যেটা বড় সেটা হচ্ছে জাতি। যেমন আমরা যদি বলি জীব, জীব থেকে আমরা কি আনতে পারি, মানুষ আনতে পারি। জীব থেকে কি আনতে পারি, মানুষ আনতে পারি। এখন জীব আর মানুষ এই দুইটার মাঝখানে এটা হচ্ছে জাতি, এই জীবটা জাতি আর উপজাতি হচ্ছে এই মানুষ, এই হচ্ছে বিষয়। তার মানে এই দুইটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হতে হবে, এই হচ্ছে যৌক্তিক বিভাজনের কাজ। ওকে, ওকে। আচ্ছা আমরা, ওকে নাইমুল ইসলাম, আমরা অফ রাখছি, সমস্যা নেই। আকশা সুলতানা, যেগুলো পরীক্ষা আসবে ওইগুলোই পড়াচ্ছি ভাইয়া, যেগুলো পরীক্ষা আসবে ওইগুলোই পড়াচ্ছি, পরীক্ষায় আসার মতো গুলোই পড়াচ্ছি, বাকিগুলো পড়াচ্ছি না, ইম্পর্টেন্ট গুলোই পড়াচ্ছি। আচ্ছা, কেউ একজন প্রশংসা করতেছে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আসলে এতটা না। হ্যাঁ, আচ্ছা মেবি শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো, এরপরে খেয়াল করো, দ্বিতীয় নাম্বারটা কি বলা হলো, যে সংজ্ঞায়ন যে পদটার করব, ঠিক আছে, এই প্রক্রিয়াতে কি করা হবে, যৌক্তিক বিভাগের অন্যতম উদ্দেশ্য কি, যে সংজ্ঞায়ন যে করেছি এটা পরোক্ষভাবে, যুক্তিবিজ্ঞান কি মনে করেন, পরোক্ষভাবে হলো যৌক্তিক সংজ্ঞায়ন প্রক্রিয়াকে সাহায্য করা যৌক্তিক বিভাগের অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ
ডিরেক্টলি যদি এই যৌক্তিক বিভাগ যদি কাজ না করে সংজ্ঞায়নের ক্ষেত্রে, ইনডিরেক্টলি কাজ করে, এইটাই বুঝিয়েছে। হ্যাঁ, এরপরে 3 নম্বরে দেখো, মনোজগতে সুসংগঠিত সংগঠিত বিভিন্ন মানসিক চিন্তাধারার মধ্যে একটি সামঞ্জস্য বিধান করে। এখন আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করলাম, ওইখানে কি করছে, ওই চিন্তাগুলোর একটা সামঞ্জস্য বিধান করছে। এটা হচ্ছে যৌক্তিক বিভাগের কাজ। এরকম আরো কয়েকটা পয়েন্ট আছে, তোমরা জাস্ট এটা একবার রিডিং করে নিও। আমি মেইন পয়েন্টে যাচ্ছি, যেগুলো পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, এখানে তোমার 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট দেখে নিবা। এখন এই যৌক্তিক বিভাগ জিনিসটা কি আমি একটুখানি বলে দিই। দেখো, তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জীব কথাটার উল্লেখ আছে, এই জীবটা হচ্ছে আমাদের জাতি, এই জীবটা হচ্ছে জাতি, আর এই সপ্রাণ এটা উপজাতি, এটা উপজাতি, এটা হচ্ছে ডিভিশন অফ ডিকোটমি, অর্থাৎ দ্বিকোটিক বিভাগ, দ্বিকোটিক বিভাগ। এখন এইখানে আমরা কিভাবে বিভাজনটা করব, প্রাসঙ্গিকতাগুলো কিন্তু জেনে রাখবা। আর এখানে আমরা কিভাবে বিভাজন করব সেটা নিয়ে কথা বলছি। তাহলে এটা ধরলাম জাতি, জাতি থেকে আমরা নিচে আসবো উপজাতি। আবার এইটাকে যখন করবো, এটা তখন আমাদের জাতি হয়ে যাবে, আর এই দুটো হবে উপজাতি, এই দুটো হবে উপজাতি। আবার এই জীবকে যখন জাতি ধরবো, তখন মানুষ এবং অমানুষ এই দুটো হবে উপজাতি। মানুষকে যখন জাতি ধরবো, তখন বাংলাদেশি অবাংলাদেশি এইটা হয়ে যাবে উপজাতি। তার মানে ধীরে ধীরে আসবো। হ্যাঁ, ধীরে ধীরে আসবো। কিরকম, এটা আরেকটু বুঝাই। এইখান থেকে আমরা জীবকে আলাদা করলাম কিসের ভিত্তিতে, প্রাণের ভিত্তিতে। প্রাণ কি, যার জীবন আছে। তাহলে জীবন সপ্রাণ একটা জিনিস, সপ্রাণ। আর একটা হচ্ছে কি, অপ্রাণ। অপ্রাণ মানে ওই যে বৃক্ষ, না সরি, বৃক্ষ তো বলা যাবে না, হয়তো প্রাণ আছে। অন্যান্য যেগুলো থাকে, ধরো হচ্ছে তোমার মেটাল যেগুলো, হ্যাঁ, অপ্রাণ, যেগুলো প্রাণ নেই। তারপরে আসলো সপ্রাণের মধ্যে একটা আছে জীব, আর একটা হচ্ছে অজীব। জীবের মধ্যে আমরা কি পাই, পোকামাকড় পিঁপড়া থেকে শুরু করে অনেক কিছু। অজীবের মধ্যে কি আছে, গাছপালা, এগুলো কিন্তু আছে, উদ্ভিদ। এরপরে আসো, জীবকে যখন আমরা আবার বিভাজন করছি, তখন কি আসছে, মানুষ এবং অমানুষ। জীবের মধ্যে মানুষ এবং অমানুষ, যেগুলো মানুষ, আবার আরেকটা আছে কি অমানুষ, মানুষ নয় পশু। এর মধ্যে আবার মানুষকে ধরলাম, এইটা আমি ধরতে পারি যে বাংলাদেশি, আর একটা হচ্ছে অবাংলাদেশি। এখন আমরা হচ্ছে বাংলাদেশি, আর আমাদের বাইরে যারা আছে তারা হচ্ছে অবাংলাদেশি। এই হচ্ছে আমাদের এই বিভাগটার কাছে। এটা বুঝতো কিনা, বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও। আকলিমা সুলতানা, রাইট। 6টা নিয়ম আছে। এটা বুঝলে ক্লিয়ার লিখে দাও। নিয়মগুলো একটু পড়ে নিবে ভাইয়া, সবগুলো তো আর বলা সম্ভব না। আচ্ছা, বুঝলে ভালো। ওকে, তাহলে তাহলে এইটা যেটা বললাম, এখন এইটা হচ্ছে আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি। এখন বইয়ের মধ্যে কিন্তু অনেক আলোচনা বিস্তারিত রয়েছে, এগুলো তোমাদের নিজের পড়তে হবে। এখন আমি যদি এই একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু সব শেষ করতে পারবো না, সারা রাত আলোচনা করতে হবে, তারপরেও এটা শেষ হবে না। সুতরাং তোমরা একটু কষ্ট করে বইটা পড়ে নিবে, আর স্লাইড গুলো তো আমরা দিবই, এটাও পড়ে নিবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা এটা দেখলাম। এরপরে আমাদের আর একটা নতুন চ্যাপ্টার শুরু করব। এর আগে একটুখানি নিয়মগুলো আমি একটু বলে নেই। সেটা হচ্ছে, এই যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমাদের যে 6টা নিয়ম আছে, 6টা নিয়ম আমরা একটু আলোচনা করি হালকা করে। দেখো, এখানে প্রথম নিয়মটা কি বলছে। প্রথম নিয়ম অনুসারে বলা হয়, যৌক্তিক বিভাগের বেলা সর্বদা একটি শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে। একটি শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে, একাধিক শ্রেণী বা জাতিকে বিভক্ত করা যাবে না। যদি করি তাহলে কিন্তু অনুপপত্তি ঘটবে। এ হচ্ছে 1 নম্বর কথা। তার মানে আমি যদি ধরো জীবকে আলাদা করতে চাই, জীবের ক্ষেত্রে আমি সপ্রাণ, সরি সপ্রাণ না দিয়ে দিলাম হচ্ছে তোমার মানুষ এবং অমানুষ, মানুষ এবং অমানুষ। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড আমার একটাই সেট করতে হবে, আমি কিন্তু একাধিক স্ট্যান্ডার্ড সেট করতে পারবো না। যদি বুদ্ধিবৃত্তির ভিত্তিতে ভাগ করি, তাহলে মানুষ, আর একটা হচ্ছে কি পশু।
এখন মূল কথা হচ্ছে জাতিকে বিভক্ত করতে হবে, ওইটা কিন্তু একটি শ্রেণী বা জাতি হবে, যেমন জীব। এখন জীবের সাথে যদি আমি আমার অজীবকেও নিয়ে আসি একই সাথে, তাহলে কিন্তু আমরা বিভাজন করতে পারছি না। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, এখন এরপরে আসো, দেখো 2 নম্বরে বলা হচ্ছে কি যৌক্তিক বিভাগ এক নীতি ভিত্তিক, অর্থাৎ নীতি অর্থাৎ স্ট্যান্ডার্ড যেটা থাকবে আমাদের মূল নীতি, এই যে নীতি থাকবে হচ্ছে একটি, একটি নীতি থাকবে। আর যদি নীতি দুইটা হয়ে যায় তখন কিন্তু সংকর কি হয়, আমাদের সংকর বিভাগজনিত কি হয়, অনুপপত্তি ঘটে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সংকর বিভাগজনিত, সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে, এটা আমাদের পরের আলোচনায় আসবে চলে। আচ্ছা, তাহলে এইটা বুঝতে পারছো তো দুইটা পয়েন্ট। এক নম্বর পয়েন্টে কি বললাম, যে প্রথম নিয়মে বলা যায় যে একটি মাত্র জাতিকে বিভাজন করতে হবে, আর দ্বিতীয় নম্বর নিয়মে বললাম যে নিয়ম স্ট্যান্ডার্ড থাকবে একটি। আচ্ছা, এরপরে এরপরে দেখো তৃতীয় নম্বর নিয়মে কি বলা হচ্ছে। তৃতীয় নম্বর নিয়মে বলা হচ্ছে, তৃতীয় নম্বর নিয়মে বলা হচ্ছে যৌক্তিক বিভাগ পরিমাণগত দিক থেকে হবে সমানার্থক। অর্থাৎ কেমন ভাবে সমানার্থক হবে, ধরো আমি দুই একটা জাতি, এই দুইকে আমি যদি বিভাজন করি তাহলে কি হবে, এই যে একটা উপজাতি আমি এখানে করব, এটার মান হবে 1, এটার মানও হবে, দুইটা যদি যোগ করি সমান সমান হবে 2, এখানে কম হবে না ওইখানেও কম হবে না, 1 আর 1 কি হবে 2। ঠিক আছে, আর এইভাবে যদি বলি যে 2b, এখন 2b কে যদি একটা জাতি ধরি, এটাকে যদি আলাদা করি তাহলে এখানে কি হবে b, এখানেও কি হবে b, তার মানে এই দুইটা উপজাতি মিলে ওই জাতির সমান হবে। এইটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তাহলে কি হলো, এইখানে দুইটা দুইটা উপজাতি মিলে ওই জাতির সমান হবে, এইটা হচ্ছে তৃতীয় নিয়মে বোঝাইছে। এরপরে 4 নম্বর নিয়মে দেখো পারস্পরিক বিচ্ছিন্ন জ্ঞাপক। বিচ্ছিন্ন কিরকম হবে এটা তোমরা একটু রিডিং করে নিও, আমি বুঝাই দিচ্ছি জাস্ট মূল কথাটা। সেটা হচ্ছে বিচ্ছিন্নটা কিরকম হবে ভাইয়া, বিচ্ছিন্নটা হবে যখন আমি বলবো মানুষ এবং অমানুষ, তাহলে মানুষ আর অমানুষ কি সেম? সেম না, মানুষ এবং অমানুষ হচ্ছে কিন্তু দুইটাই আলাদা। তার মানে মানুষের যা আছে অমানুষের কিন্তু তা নেই। পশু এক প্রকারের আলাদা প্রাণীর মধ্যে পড়ে গেল, আর মানুষ এক প্রকার আলাদা প্রাণীর মধ্যে পড়ে গেল। তার মানে কি বিচ্ছিন্ন, একটা আরেকটার থেকে দূরত্বে অবস্থান করবে, একই সাথে কমন হবে না। কঠিন লাগার কিছু নাই, যারা বলতেছে কঠিন লাগতেছে তোমরা একটুখানি বইটা পড়ো, সাথে আমি লেকচারটা আমার একটু ফলো করো, সাথে একটু বইটা পড়ো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সটে যাচ্ছি, দেখো। আচ্ছা, 5 নাম্বার নিয়মটা কি বলছে। 5 নাম্বার নিয়মে বলা হয়েছে, 5 নাম্বার নিয়মে বলা হচ্ছে যে মূল নামটি বিভক্ত উপজাতিতে প্রযুক্ত হতে হবে। অর্থাৎ মূল নামটি কিভাবে হবে, এখন আমি বললাম যে আমি বললাম হচ্ছে মানুষ, মানুষকে আমি যদি শিক্ষার ভিত্তিতে ভাগ করি তাহলে এখানে কি হবে, শিক্ষিত মানুষ। ঠিক আছে, শিক্ষিত মানুষ, আর এখানে একটু সংক্ষিপ্ত লিখলাম অশিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ, তার মানে কি, এই যে মানুষ কথাটা, এখানেও মানুষ কথাটার উল্লেখ থাকবে, এখানেও মানুষ কথাটার উল্লেখ থাকবে, এই হচ্ছে মূল বিষয়। এইটার অর্থ হলো এটাই যে যৌক্তিক বিভাগের পঞ্চম নিয়ম কি বলছে, যে জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোতে থাকবে, সেটা সব জায়গায় থাকবে। মানে দুইটা যদি উপজাতি করি তা কিন্তু দুইটার মধ্যেই ওই জাতির নামটা উল্লেখ থাকবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এটা ক্লিয়ার। এখন এর পরেরটাতে যাচ্ছি। হ্যাঁ, দেখো 6 নম্বর নিয়মটাতে কি বলছে। 6 নম্বর নিয়মটাতে বলছে, 6 নম্বর নিয়মে বলা হচ্ছে যে যৌক্তিক বিভাগ আসন্ন উপজাতি ভিত্তিক। আসন্ন মানে কি, আসন্ন অর্থ কাছাকাছি, কাছাকাছি, আসন্ন অর্থ কি, কাছাকাছি, আসন্ন অর্থ কাছাকাছি। এখন এই যৌক্তিক বিভাগ কাছাকাছি উপজাতিতে বিভক্ত করবে। যেমন মানুষকে আমরা শিক্ষিত অশিক্ষিত ভিত্তিতে করলে কি হয়, শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ। এখন শিক্ষিত অশিক্ষিত বাদ দিয়ে যদি আফ্রিকানদের কাছে চলে যায়, যে নিগ্রো মানুষ, তাহলে কি হবে, হবে না। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না। সুতরাং আমরা কি করব, একদম কাছাকাছি যে উপজাতিগুলো থাকে, জাতিকে যখন বিভক্ত করব একদম কাছাকাছি উপজাতিতে বিভক্ত করব। এই হচ্ছে আমার 6 নম্বর নিয়মের কথা। এই 6টা নিয়ম ক্লিয়ার, তোমরা একবার জাস্ট রিডিং করলে পারবা। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমরা পারবা। এখন এই 6টা নিয়ম যদি আমরা লঙ্ঘন করে ফেলি তাহলে কিন্তু এখানে এক ধরনের অনুপপত্তি দেখা দেয়। অনুপপত্তিটা কিরকম হচ্ছে, দেখো, যখন
কোন নিয়ম বা রীতি অনুসারে একটা জাতি বা শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা ক্ষুদ্রতর শ্রেণীতে ভাগ করা হয়। অর্থাৎ আমরা প্রথম নিয়মে কি দেখেছিলাম, যে জাতি থাকবে একটা, and এখন জাতি যদি বেশি হয়ে যায় তখন কি হবে, অঙ্গগত, তখন আমাদের কি হবে, একটা দুইটা ইয়া হবে, অনুপপত্তি ঘটবে। এই এই হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। অর্থাৎ জাতি, যে জাতিটা থাকবে, যে জাতির বিভাজন করব, ওই জাতিটা হবে একটা, একটা মাত্র জাতি। যদি তা না করি তাহলে কি হবে, অঙ্গগত। যেমন মনে করো আমি বৃক্ষকে আলাদা করলাম, যে আম গাছ এবং কাঁঠাল গাছ, ফলের ভিত্তিতে করলাম আম গাছ এবং কাঁঠাল গাছ। এখন আম গাছকে যদি ওই একটা জাতিকে বিভক্ত না করে আমরা যদি অঙ্গগত করি, অঙ্গগত কিরকম, ধরো কাণ্ড, মূল, পাতা, ঠিক আছে, এরকম যদি করি তাহলে কিন্তু সেখানে অঙ্গগত অনুপপত্তি দেখা দেবে। আবার গুণগতটা কিরকম, ধরো একটা আমকে যখন আমরা বিভক্ত করব তখন আমের কোয়ালিটি বিভক্ত যদি আমরা করে ফেলি কিরকম, যে বর্ণ, গন্ধ, তারপরে স্বাদ, এই সমস্ত বিষয় যদি আমরা বিভাজনের মধ্যে নিয়ে আসি তখন হবে গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এই হচ্ছে আমাদের প্রথম নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে, এরকম। হ্যাঁ, এরপরে আসো, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা জাস্ট স্লাইডটা পড়ে নিও, আমি বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, টক মিষ্টি। মনির হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি বুঝতে পারতেছো, আমার ক্লাস কি বোঝা যাচ্ছে? বুঝলে একটু কাইন্ডলি বলো, যে ইয়েস বলো, ইয়েস বলো, বুঝলে ইয়েস বলো। ক্লাস করো ভাইয়া, ক্লাস করো। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমি একটু সাইড থেকে ক্লাস নিচ্ছি। এইখানে কি হচ্ছে, অঙ্গগত কি হচ্ছে, এই যে কাণ্ড, পাতা, ফুল, ফল, এই সমস্ত বিষয়, এই যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এই সমস্ত অংশ থাকছে। আর গুণগততে কি থাকছে, দেখো যখন আমকে আমরা করব, বিভক্ত করব, তখন কি হবে, এখানে তার স্বাদ, বর্ণ, গন্ধ, এই সমস্ত বিষয় কিন্তু এখানে চলে আসতেছে। এই হচ্ছে আমাদের প্রথম নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তোমরা ভাইয়া স্লাইড পেয়ে যাবা, তোমরা স্লাইডটা দেখে নিও, জাস্ট কথাগুলো শোনো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আর যেগুলো লেখার দরকার একটু খাতা টুকে রাখো। হ্যাঁ, এই স্লাইড তো পাবা তোমরা, অস্থির হওয়ার কিছু না, এটা স্ক্রিনশট নিতে হবে এমন কোনো কিছু। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে কি হচ্ছে, এখন মূল সূত্র কিন্তু একটা হবে, এখন মূল সূত্র যদি দুইটা হয়ে যায়, আমি বলেছিলাম কি, সংকর বিভাগজনিত, এই দেখো এখানে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। এখানে কি হবে, সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। হ্যাঁ, এখানে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। এখন কি রকম এটা, যেমন সততা, উচ্চতা এবং বর্ণ, এই তিনটা মূলনীতিকে যদি ধরি, একই সাথে যদি বিভক্ত করতে যাই তখন কিন্তু সেখানে সততার বিষয় চলে আসবে, উচ্চতার বিষয় চলে আসবে, আবার বর্ণের বিষয় মানে কালারের বিষয়টা চলে আসবে, সব মিলায়ে একদম সংকর মানে মিলায়ে খিচুড়ি হয়ে যাবে। সংকর মানে খিচুড়ি, মনে রাখবা। সংকর মানে কি, সংকর মানে খিচুড়ি, সংকর মানে খিচুড়ি, ঠিক আছে, এখানে না লিখি আর, সংকর মানে খিচুড়ি, সংকর মানে খিচুড়ি। আচ্ছা, এরপরে দেখো তৃতীয় নিয়মে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ওই যে দুইটা উপজাতিতে বিভক্ত করলাম, যে জাতিটাকে দুইটা উপজাতিতে বিভক্ত করলাম, ওই দুইটা উপজাতি কি হবে, আমাদের যোগফল সেম হবে। যেমন আমি বলেছিলাম এক্সাম্পলের মাধ্যমে, ধরো আমাদের আছে কি এখানে 2b, এখন 2b একটা জাতি, এইটাকে যদি আমরা বিভাজন করি তাহলে এইখানে b হবে, এইখানে b হবে, দুইটাকে যদি প্লাস করি কি হবে, প্লাস করলে আমাদের কি হবে 2b। এই হচ্ছে আমাদের সমান, মানে দুইটা উপজাতি সমান হবে। যদি সমান না হয় তাহলে কি হবে, এখানে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং অভিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, একটা কম একটা বেশি, যেটা কম হয়ে গেল অভিব্যাপক, আর যেটা বেশি, সরি, যেটা কম হয়ে গেল অব্যাপক, আর যেটা বেশি হয়ে গেল সেটা হচ্ছে অভিব্যাপক জনিত অনুপপত্তি। এই হচ্ছে বিষয়। এরপরে 5 নাম্বারটা একটু খেয়াল করো। আচ্ছা, 5 নাম্বারটা একটু খেয়াল করো, নিয়মটা কি বলছে, যে মূল শ্রেণীকে ভাগ করা হবে ওই মূল শ্রেণীর নামটা উপজাতির প্রত্যেকটি সময় থাকতে হবে। যে বলেছিলাম মানুষকে যখন শিক্ষিত অশিক্ষিতর ভিত্তিতে ভাগ করবো, শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ, তার মানে মানুষ কথাটি শিক্ষিত উপজাতির মধ্যেও আছে, অশিক্ষিত উপজাতির মধ্যেও রয়েছে। এই হচ্ছে আমাদের 5 নাম্বার নিয়মের মূল কথা। এখন এই এই শিক্ষিত অশিক্ষিত মানুষ কিন্তু আমরা দেখলাম যে এই কথা সেম থাকবে,
ঠিক আছে। এরপরে দেখো, ষষ্ঠ নিয়মে কি বলা হচ্ছে, জাতিকে সর্বদা নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে। নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে, যদি তা না করি তাহলে কি হবে, এক ধরনের অনুপপত্তি ঘটবে, কাছাকাছি থাকতে হবে। যেমন জীবকে আমরা মানুষ অমানুষ এরকম করলাম, এখন জীবকে মানুষ অমানুষ রেখে যদি শিক্ষিত দিকে চলে যাই তাহলে হবে মানুষ এবং শিক্ষিত মানুষ, হলো হবে না, মানে কাছাকাছি থাকতে হবে, এই হচ্ছে আমাদের মূল বিষয়। আচ্ছা, এখন এই যে দ্বিকোটিক বিভাগ, আচ্ছা লীনা তরফদার তুমি বলছো ম্যাথ ক্লাস না লজিক ক্লাস, ভাইয়া লজিক তো ম্যাথ, তোমাদের ভাগ্য ভালো, তোমরা প্রবাবিলিটির চ্যাপ্টারটা পাও নাই। প্রবাবিলিটির চ্যাপ্টারটা পাইলে এরকম ম্যাথ আসতো, যে ধরো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে বাংলায় পাস করছে 50%, ইংরেজিতে পাস করছে 27%, আর উভয় বিষয়ে পাস করছে 60%, তাহলে শুধুমাত্র বাংলায় পাস করছে কতজন, এরকম ম্যাথ চলে আসতো। অথবা ওই 20% স্টুডেন্টের পাস করার সম্ভাবনা কত, এরকম চলে আসতো। আগামীকাল, হ্যাঁ আগামীকাল ক্লাস হবে, আগামীকাল সন্ধ্যা 7:30 ক্লাস হবে। টিকা, হ্যাঁ টিকা কি, এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ ক্লাস নেব, কালকে এমসিকিউ সলভ করব। ওকে, আকলিমা সুলতানা। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দ্বিকোটিক বিভাগ, ডিভিশন অফ ডিকোটমি, এখন এই ডিকোটমি শব্দটা কোত্থেকে আসছে, ডিকোটমি শব্দটা আসছে, এইটার অর্থ কিন্তু দুই ভাগে বিভক্ত করা, এটার অর্থ কয় ভাগে বিভক্ত করা, দুই ভাগে। এরকম কোশ্চেন আসবে, ডিকোটমি অর্থ কয় ভাগে বিভক্ত করা, দুই ভাগে, কাটিং ইনটু টু পার্টস, এই যে মানে দুই ভাগে বিভক্ত করা। এখন এই ডিকোটমি শব্দটা আসছে দীক্ষা থেকে, দীক্ষা থেকে কি আসছে, এই ডিকোটমি শব্দটা আসছে, এই ডিকোটমি শব্দের উদ্ভব হয়েছে কোথা থেকে, দীক্ষা থেকে। আর এইটার প্রবর্তককে যুক্তিবিদ বেনথাম। আমাদের পয়েন্ট কয়টা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, আর এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এই 3টা পয়েন্ট এখানে মনে রাখলেই হবে, আর বেশি পড়ার দরকার নেই। প্রথমে ডিকোটমি, যার অর্থটা কি হচ্ছে দুই ভাগে বিভক্ত করা, অর্থাৎ দুইটা পার্টে বিভক্ত করা। আর আরেকটা হচ্ছে কি, এটা গ্রিক শব্দ দীঘা থেকে এসেছে, দীঘা থেকে এসেছে, আর এটার তোমার প্রণেতা হচ্ছে যুক্তিবিদ বেনথাম। এই হচ্ছে 3টা বিষয়। ওকে, এরপরে দেখো, এখন এই যে বিভাগের প্রকৃতিটা আমি কিন্তু দেখাইছি, যে জীব, বুদ্ধিবৃত্তির ভিত্তিতে আমরা কি করলাম, মানুষ, বুদ্ধিবৃত্তির ভিত্তিতে কি করলাম, মানুষে, এটা হচ্ছে জাতি, এটা কিন্তু আমাদের জাতি, এটা উপজাতি, একটা হচ্ছে জাতি, এটা হচ্ছে উপজাতি। এখন এটা মানুষ, শিক্ষার ভিত্তিতে মানুষ, আর একটা হচ্ছে অমানুষ। বুদ্ধিবৃত্তির ভিত্তিতে একটা হচ্ছে কি মানুষ, আর একটা হচ্ছে অমানুষ। এখন শিক্ষার ভিত্তিতে এটা করবে, তখন এটা জাতি হয়ে যাবে, এই দুটো উপজাতি হয়ে যাবে। একটা হচ্ছে শিক্ষিত মানুষ, আর একটা হচ্ছে অশিক্ষিত মানুষ। এখন এই শিক্ষিত মানুষের মধ্যে আবার সভ্যতার ভিত্তিতে যখন করব, একটা হচ্ছে সভ্য শিক্ষিত মানুষ, আর একটা হচ্ছে অসভ্য শিক্ষিত মানুষ। মানুষের মধ্যে দেখো কত কোয়ালিটি রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ডিকোটমি বিভাগের কাজ। তোমরা জাস্ট একটু বোঝো, পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফ পড়বা, অসুবিধা কি, জাস্ট এখন একটু বোঝো, তোমরা বুঝো না কেন, এখন একটু বুঝতে থাকো। আচ্ছা, তাহলে আমরা এখন থার্ড চ্যাপ্টার শুরু করি, আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ, থার্ড চ্যাপ্টার শুরু করবো আলোচনা, ঠিক আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো, আমি যে দুইটা চ্যাপ্টার পড়িয়ে ফেলাম, এতটুকু ক্লিয়ার তো। আচ্ছা দেখো, তাহলে আমরা থার্ড চ্যাপ্টার শুরু করি। ওকে, থার্ড চ্যাপ্টার আমরা শুরু করছি। দেখো এখানে কি বলা হচ্ছে, আরোহের প্রকারভেদ। আরোহ কত প্রকার, আরোহ কাকে বলে বলতে পারবা, আরোহ কাকে বলে, যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য একটা থ্যাংক ইউ আছে, স্পেশাল থ্যাংক ইউ, যে ফার্স্ট কমেন্টে বলতে পারবে আরোহ কাকে বলে তার জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে না তাদের কাছে ঘুরে পিছিয়ে পেঁয়াজ খিচুড়ি হয়ে যাবে একদম, ঠিক আছে। একটু মনোযোগ দাও, তারপরে স্লাইডটা পড়ো প্লাস বইটা পড়ো, দেখবে তোমাদের কাছে একদম পানির মতো ইজি হয়ে গেছে। যদি না হয় তারপরে আমার নাম্বারে ফোন দিয়ে বলবা যে স্যার আমি বুঝতে পারি না কি বলছিলেন, হুদাই এক কথা বলে গেছেন, ঠিক আছে। আমি নাম্বার দিয়ে দেবো, দরকার হলে ফোন দিয়ে বলবা, ঠিক আছে। এখন একটুখানি পড়ো, এখন একটু পড়ো, এইটা কমেন্ট করো ফার্স্ট, কেউ করছো কমেন্ট? আচ্ছা,
এই একজন বলছো বিশেষ থেকে সার্বিক, আবার বলছো কম থেকে বেশিতে যাও, এটা এক্সাক্ট সংজ্ঞা তোমরা দিতে পারছো না। এক্সাক্ট সংজ্ঞা তোমরা জানোই না, তোমরা হয়তো বইয়ে পড়ো নাই। আচ্ছা আমি বলে দিই, সমস্যা নাই, আমি বলে দিই। সেটা হচ্ছে কি, যখন যে অনুমানে, যুক্তিবিদ্যায় যে অনুমানে, এটা কিন্তু কি আরোহ, আরোহ মানে কি উপর দিকে যাওয়া, যে অনুমানে, যুক্তিবিদ্যায় যে অনুমানে বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আরোহ অনুমান বলে। এই হচ্ছে সংজ্ঞা। এখন এই আরোহ অনুমানটা কি, এই আরোহ অনুমানটা আমরা দেখলাম নিচের দিক থেকে উপরের দিকে যায়, মানে বিশেষ থেকে সার্বিকে যায়। এটা হচ্ছে আমাদের পরের কথা। এখন এই যে আমাদের আরোহ অনুমান, মিলের পূর্ব পর্যন্ত ধারণা ছিল আরোহ অনুমান দুই প্রকার। মিলের পূর্ব পর্যন্ত কি ছিল, আরোহ অনুমান ছিল কত, দুই প্রকার। মিলের পূর্ব পর্যন্ত আরোহ অনুমানের বিষয়টা ছিল দুই প্রকারের, দুই প্রকারের কথা ছিল, একটা হচ্ছে প্রকৃত আর একটা অপ্রকৃত। এখন এখন মিল পরবর্তীতে এসে দেখালেন কি, মিল এসে দেখালেন যে আমরা আরোহ পাই কয় প্রকারের, আরোহ পাচ্ছি আমরা তিন প্রকারের। তিন প্রকারের কিরকম, একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, একটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ, মিল এসে দেখালেন একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, আর একটা হচ্ছে আংশিক আরোহ। এটা কিন্তু আংশিক হবে, হ্যাঁ এটা আংশিক হবে, আংশিক আরোহ বা সাধারণ আরোহ, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। তার মানে আমরা কয়টা পাইলাম, মিল কয়টা আরোহকে বলছে, মিল কিন্তু তিনটার কথা বলছে, এই কথাটা মনে রাখবা। মিল বলছে কয়টার কথা, তিনটির কথা। মিল বলছে তিনটি, আরোহ কত, আরোহ তিন প্রকার। মিলের আগ পর্যন্ত কয়টা ছিল, দুইটা ছিল, প্রকৃত অপ্রকৃত, ঠিক আছে। এখন আমরা দেখলাম কি, মিল বলছে কয়টা, তিনটা। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে খেয়াল করো একটু, এখানে প্রকৃত আরোহটা কি। ওই যে আমরা বলছিলাম দুই প্রকার ছিল, প্রকৃত অপ্রকৃত আরোহ। এখন প্রকৃত আরোহ কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়, অপ্রকৃত আরোহকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা দেখলাম যে মিল কি করছে, মিল কিন্তু আরোহকে তিন ভাগে ভাগ করেছেন, পূর্ণাঙ্গ আরোহ, আংশিক আরোহ বা সাধারণ আরোহ, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। এরপর দেখো প্রকৃত আরোহ কাকে বলে, যে আরোহে, আরোহের প্রকৃত গুণ, প্রধান মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকে। আরোহের যে প্রকৃত গুণ এবং প্রধান মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকে, সেটাকে আমরা কি বলবো, প্রকৃত আরোহ বলবো। একটা হচ্ছে কি প্রকৃত গুণ, অর্থাৎ প্রকৃত গুণ এবং প্রধান মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকবে, এইটা হচ্ছে প্রকৃত আরোহ। এখন দেখো এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে বিশাখ হয় মরণশীল, রিনা হয় মরণশীল, রিপা হয় মরণশীল, রুমা হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। তার মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে মরণশীল, এখানে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই চারজনের ভিত্তি থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু এখানে একটা কি হচ্ছে, এখানে এখানে হচ্ছে কি একটা ইন্ডাকটিভ লিভ, ইন্ডাকটিভ লিভ, ইন্ডাকটিভ লিভ অর্থাৎ আরোহমূলক উলম্ফন, যেটাকে বলে আরোহমূলক উলম্ফন হচ্ছে। কারণ কি, মাত্র চারজন ব্যক্তিকে আমরা পর্যবেক্ষণ করেই বলে দিচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল। আসলে কি এটা সম্ভব, পৃথিবীর সকল মানুষকে কি আমরা দেখছি যে প্রত্যেকটা মানুষ মারা গেছে? এমন তো মানুষ থাকতে পারে যে মারা যায় নাই, এখন পর্যন্ত জীবিত আছে, আমি নিজেই আছি, তার মানে কি আমি তো মারা যাইনি। আচ্ছা ভাইয়া তোমরা একটু পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনায় মনোযোগ দাও, হ্যাঁ। তাহলে দেখো এইটা আমরা বুঝলাম, হ্যাঁ। এরপরে আসো, এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রকৃত আরোহের প্রকারভেদ। দেখো এখানে প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, আমি ইতিপূর্বেই বলেছি। সেটা হচ্ছে কি, নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক অনুমান। একটা হচ্ছে অ্যানালজি, একটা হচ্ছে আনসাইন্টিফিক ইন্ডাকটিভ ইন্ডাকশন, আর একটা হচ্ছে সাইন্টিফিক ইন্ডাকশন। এখন এই বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক, বৈজ্ঞানিকটা কি আর অবৈজ্ঞানিকটা কি আর সাদৃশ্যমূলকটা কি, এখন আমরা একটুখানি আলোচনা করি। তাহলে দেখলাম কি, প্রকৃত আরোহে তিন ভাগে ভাগ করছে, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক, ঠিক আছে। দেখো বৈজ্ঞানিক আরোহতে কি বলা হচ্ছে, বৈজ্ঞানিক আরোহতে বলা হচ্ছে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটা কথা, এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। তার মানে বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল যে বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন আমরা সেটাকে কি বলবো, বৈজ্ঞানিক আরোহ বলবো। তার মানে দুইটা বিষয়, একটা এক নাম্বার কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর দুই নাম্বার হচ্ছে কি, এটা হচ্ছে কার্যকারণ নিয়ম, প্রকৃতির যে নিয়মটা আছে ওইটা, আর একটা হচ্ছে কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়মটা কি, যেমন আগুন আর ধোঁয়ার একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, আগুন যেখানে থাকে ধোঁয়া হয়, ধোঁয়া যেখানে থাকে আগুন হয়, তাই না? আগুন আর ধোঁয়া কিন্তু কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। যেমন আমরা বললাম রহিম, করিম, মধু, যদু, এদের মৃত্যু দেখে আমরা অনুমান করি যে সকল মানুষ মরণশীল। এটা একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলাম, কারণ কি প্রকৃতির নিয়মে এরকম হচ্ছে এবং কার্যকারণ সম্পর্ক রয়েছে। এই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ। আর অবৈজ্ঞানিক আরোহটা কি, দেখো
অবৈজ্ঞানিক আরোহ কি বলা হচ্ছে? কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ব্যতীত কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির উপরে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। প্রকৃতির নিয়ম কি? যে প্রকৃতির ধোঁয়া দেখছি, আগুনও দেখছি, ঠিক আছে, কিন্তু এইটার সাথে যে কার্যকারণ সম্পর্ক আছে এটা এখানে বলা হচ্ছে না। যেমন এখানে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যতগুলো কোকিল দেখেছি প্রত্যেকটা কোকিল কালো ছাড়া অন্য ভিন্ন কোনো কোকিল দেখেনি, সুতরাং সকল কোকিল হয় কালো। মূল কথাটা কি? আমি কোকিলের যখন এক্সাম্পল দিব তখন বলছি সকল কোকিল হয় কালো, এটা সিদ্ধান্ত কি কোত্থেকে আনলাম? এখন অব্দি যতগুলো কোকিল দেখেছি সবগুলো কি কালোই দেখেছি, কালো ভিন্ন অন্য কোনো কোকিল দেখিনি, তার মানে সব কোকিল হয় কালো। এখন এই অনুমানে আমরা কি করব? যদি একটা মাত্র কোকিল দেখাতে পারি যে তার গায়ের রং কালো নয়, তাহলে কি হচ্ছে? এই কোকিলটার কারণে কিন্তু আমাদের এই পুরো অনুমানটাই মিথ্যা হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবৈজ্ঞানিক। এরপরে দেখো সাদৃশ্যমূলক যেটা রয়েছে সেটা হলো কি? দুটি বস্তুর মৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে যখন অনুমান করবো, যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে গুণগত অনেক বিষয় মিল রয়েছে। যেমন আমি বলবো যে পৃথিবীতে বাতাস আছে, অক্সিজেন আছে, সোজা কথা অক্সিজেন আছে, তারপরে ধরো গাছ আছে, পানি আছে, এরকম আমি বললাম যে মঙ্গল গ্রহেও অক্সিজেন আছে, গাছ আছে, পানি আছে, সুতরাং পৃথিবীতে মানুষ আছে, অতএব মঙ্গল গ্রহেও মানুষ আছে বা প্রাণ আছে। এটা আমরা একটা করলাম, এটা কি সাদৃশ্যমূলক, একটার সাথে আরেকটা মিলে গেছে বিধায় আমি বললাম যে এটা এরকম। অথবা ধরো তোমরা দুইজন ফ্রেন্ড অথবা দুইজন বান্ধবী এরকম কি করছো, একদম সেম ড্রেস পরছো, তার মানে তুমি হলুদ ড্রেস পরছো, ও হলুদ ড্রেস পরছে, তার মানে কি তোমার নাম সঞ্জিদা, ওর নামও সঞ্জিদা। এই যে সাদৃশ্য আমি করলাম এইটা হচ্ছে অ্যানালজি, ঠিক আছে। এরপরে দেখো এই সাদৃশ্যমূলক অনুমানকে আবার কি করতেছি আমরা? দুই ভাগে ভাগ করছি। সাদৃশ্যমূলক অনুমানকে আমরা আবার কি করছি? দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি সাধু সাদৃশ্য অনুমান, আর একটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। এগুলো কিরকম? আচ্ছা এইটা একটু বলে দিই। দেখো সাধু সাদৃশ্য অনুমান কি মানে? প্রত্যেকটা বিষয়ে সেম থাকবে, অর্থাৎ এর ঘটনায় ধরো এই ক ক আর একটা হচ্ছে খ, এখানে এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, এখানেও আছে এক, দুই, তিন এবং চার। এই যে এই টোটাল বিষয়ে যখন মিল থাকবে তখন সেটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান। আর অসাধু সাদৃশ্য অনুমান কি? ধরো আমাদের কি আছে এখানে, ধরো এখানে এইখানে এরকম আছে, আচ্ছা এখানে কি আছে? এখানে আছে শুধু দুই, তার মানে কি এক দুই চার আছে আর এক তিন চার আছে, তার মানে মিলটা কি এইটায় আর এইটায়, সুতরাং এটা হচ্ছে অসাধু, মানে কিছু বিষয়ে মিল নেই, এটা হচ্ছে অসাধু। আচ্ছা এখন এর পরবর্তীতে দেখো এখানে আছে কি অপ্রকৃত আরোহ। আমরা তাহলে প্রকৃত আরোহের আলোচনা শেষ করলাম, এখন অপ্রকৃত আরোহ চলে যাবো। হ্যাঁ দেখো এখানে বলা হয়েছে যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। মানে কি মূল বৈশিষ্ট্যটা থাকবে না। আচ্ছা একটু মনোযোগ দাও, পিডিএফ পেয়ে যাবা, ক্লাস শেষ হলে পিডিএফ পেয়ে যাবা, প্যারা নিও না এটা নিয়ে। দেখো তাহলে অপ্রকৃত আরোহে কি দেখলাম? আরোহের মূল বৈশিষ্ট্য থাকে না, তাই না? এখানে আপাতত দৃষ্টিতে এটা সঠিক মনে হলেও কিন্তু মূল বৈশিষ্ট্যগত এখানে কি থাকে? পার্থক্য থাকে। এখন এই অপ্রকৃত আরোহকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? এটাকে ভাগ করা হয়েছে আমাদের তিন ভাগে, ঠিক আছে। একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, একটা যুক্তিসাম্যমূলক আরোহ, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন। তাহলে প্রকৃত আরোহকে দেখলাম তিন ভাগে, কি কি দেখেছিলাম? বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, আর একটা কি দেখছিলাম? সাদৃশ্যমূলক, সহানুমান। আর এইখানে দেখলাম অপ্রকৃত আরোহকে কি বলছে? পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ, আর একটা হচ্ছে ঘটনার সংযোজন। এই যে তিনটা বিষয়, এখন এই তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখো এই যে দেখো দুষ্ট কোকিল চলে আসছে। হ্যাঁ দুষ্ট কোকিলের আলোচনা কিন্তু এখন চলে আসছে, শুধু আজকে কোকিলের আলোচনা হবে। কোকিল তাও দুষ্ট কোকিল। দেখো তাহলে পূর্ণাঙ্গ আরোহ কি? যে আরোহ অনুমান সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে। যখন আমি বলবো যে ধরো আমার এখানে এই যে একটা আলমারি, ঠিক আছে, এখন এই আলমারির মধ্যে যতগুলো বই আছে সবগুলোই উপন্যাস। এখন আমি বলতেই পারি যতগুলো বই পড়েছি, আলমারির যতগুলো বই পড়েছি সবগুলোই উপন্যাস। এখন আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে অতএব ওই পুরো আলমারি জুড়ে উপন্যাসের বই আছে, তার মানে কি ওই আলমারির সকল বই হয় কি? উপন্যাস। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে কি দেখলাম? একটা এক্সাম্পল দেখলাম, ঠিক আছে। এরপরে দেখো
আচ্ছা, এরপরে আসো, এইখানে দেখো, যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্ভুক্ত একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা হয়, যায় সেই একই যুক্তি দিয়ে সমজাতীয় অন্যান্য দৃষ্টান্ত প্রমাণ করা যায়, এই প্রক্রিয়াকে কি বলে? যুক্তি সাম্যমূলক। তার মানে এখানে বললাম যে এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সকল ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন এবিসি তিন ইয়া বললাম যে একই অ্যান্সার যদি দেই আমরা, এরকম দেখো, এরকম বললাম যে এরকম ত্রিভুজ এ বি সি, এখন এ প্লাস, সরি, ধরো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বি সি এই তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এই একটা ফর্মুলা দিয়ে আমি বাকি আরো ত্রিভুজকে কি করব, যে আরো যত ত্রিভুজ রয়েছে, ধরো এরকম একটা ত্রিভুজ রয়েছে, তখন এই ত্রিভুজটার মান কি ধরবো আমরা? এটা সমান সমান আমরা ধরবো কি 180 ডিগ্রি। এই হচ্ছে এই কথার মূল বিষয়। এতটুকু বোঝা গেছে কিনা বলো, কমেন্ট করো যে এতটুকু বুঝতে পারছি। সার্বিক মানে হচ্ছে সবাই, সকল, সার্বিক মানে সকল। মোহাম্মদ সোহেল রানা, সার্বিক মানে সকল। এতটুকু বুঝতে পারছো কিনা? বুঝলে ক্লিয়ার লেখো, এই বুঝলে ক্লিয়ার লেখো, ফার্স্ট কমেন্ট করো। তোমরা এত স্লো কেন? দুষ্ট কোকিল গান শোনো, কিন্তু এত স্লো হইলে হবে? আচ্ছা, লীনা তরফদার বুঝো নাই, ওকে, আবার বুঝাই দিচ্ছি। দেখো এইখানে কি বললাম, যে একটি সার্বিক বাক্যের অন্তর্গত একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায় কিভাবে? যখন আমি একটা রুল সেট করব যে এবিসি ত্রিভুজ, এই যে এখানে বলা আছে এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা একটা আমাদের রুল, ঠিক আছে, ফর্মুলা। এখানে বললাম এটা হচ্ছে ফর্মুলা। এখন এই ফর্মুলা দিয়ে আমি কি করলাম? এই ফর্মুলাটা দিয়ে আমি এইটাকে প্রমাণ করলাম, সকল ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এইটা হচ্ছে আমাদের কি বলো? যুক্তি সাম্যমূলক, অর্থাৎ যুক্তি দিলাম। যুক্তিবিদ্যা পড়তেছো, যুক্তি দিবা না? একটা একটা নিয়ম দিয়ে যখন আমি বললাম যে তিন ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক একই ভাবে আমি সিদ্ধান্ত নিলাম যে সকল পৃথিবীতে যত ত্রিভুজ রয়েছে তার তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। বুঝতে পারছো? হ্যাঁ, যারা ক্লিয়ার না তারা বলবা যে ক্লিয়ার হইলেই, আর এমনি বলবা না। দিনাজপুর বোর্ডের জন্য সাজেশন দিব? সাজেশন তো সব সেমই ভাইয়া, টপিক তো সেম। সাজেশন তো আর ওইভাবে কোশ্চেন দিতে পারি না, টপিক দিয়ে দিই, টপিক তো সবগুলো সেম হয়, ওইখান থেকে তো কোশ্চেন করে, তাই না? তোমরা মিলাবা, এই যে ফার্স্ট পেপারে আমি ক্লাস নিয়েছিলাম, ওইখান থেকে দেখবা যে ভালো কমন আসছে। যারা একটু সাথে বই পড়ছো তারা, আমি 100% শিওর যে তারা 90+ তুলতে পারবা। আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, আজকের ক্লাসটা করবা আর হচ্ছে বইয়ের সাথে মিলাবা, দেখবা যে সবগুলো একদম কমন চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি, আর একটা হচ্ছে কি, লাস্টেরটা কি? ঘটনা সংযোজন। তাহলে পূর্ণাঙ্গ। আর একটা দেখলাম কি, দুই নাম্বারটা দেখেছি, এবার তিন নাম্বারটা দেখো যে ঘটনা সংযোজন, একটা যুক্তি সাম্যমূলক দেখেছি, তাই না? এখন দেখবো হচ্ছে ঘটনা সংযোজন কিরকম। দেখো এখানে কতগুলো নিরীক্ষিত ঘটনা আছে, ধরো আমি কোনো কোনো ঘটনা দেখেছি, কিছু কিছু ঘটনা দেখেছি নিরীক্ষিত, মানে আমি নিজে যে দেখেছি, তখন এই একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করে মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে। এখন এই যুক্তিবিদ জেস মিল কি বলেছেন, এইটা একটু খেয়াল করো, তাহলে এই কথাটা বুঝতে পারবা। এই কথাটা বোঝার ক্ষেত্রে কি করতে হবে? এই মিলের কথাটা দেখো, ঘটনা সংযোজন হলো এমন মানসিক প্রক্রিয়া, তার মানে কি এইটা কিন্তু একটা মানসিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? মানসিক, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। ঘটনা সংযোজন একটি কি মানসিক প্রক্রিয়া, ঘটনা সংযোজন হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। তাহলে কি হলো এইখানে, ঘটনা সংযোজন হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে যথার্থভাবে দেখা যায় কতিপয় ঘটনাকে একটি সার্বিক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে মূল কথা হলো কি, কতিপয় ঘটনাকে, মানে বেশ কিছু ঘটনাকে একটি সার্বিক নিয়মের মধ্যে, সার্বিক বলতে কি, একটা নিয়ম যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওই যে পূর্বে আমরা যেটা পড়েছিলাম, হুম, যুক্তি সাম্যমূলক, এটা কিন্তু ঘটনা সংযোজন কাছাকাছি। তার মানে কি, আমি কিছু নিরীক্ষিত বিষয় দেখেছি, যেমন মনে করো ওই যে দুষ্ট কোকিলের কথা বললাম, যে কোকিল দেখেছি কালো 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 কালো, নিরীক্ষিত ঘটনা। তার মানে কাকও তো কালো, কাকও কালো, কোকিলও কালো। তার মানে যখন কাক কোকিল আবার সামনে আসবে, তখন আমরা কিন্তু বলে দিব যে হ্যাঁ, সব কোকিল বা কাক সবই কালো, একটাও সাদা নাই। দুষ্ট হতে পারে কিন্তু সাদা নাই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয়। বুঝতে পারছো? আচ্ছা,
একটু বিরতি নেই ভাইয়া, 2 মিনিট। ক্লিয়ার, হ্যাঁ। লীনা তরফদার, হ্যাঁ, মূল বই তো পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। মূল বই না পড়লে কেমনে হবে? এখানে তো জাস্ট মেইন টপিক গুলো, বিষয়টা নিয়ে আলোচনা করছি, তাই না? এখন মূল বইয়ের মধ্যে অনেক কথা, বর্ণনা বিশাল করে দেওয়া আছে। এখন একটা বর্ণনা থেকে তোমাকে প্রশ্ন দিলে তুমি যদি এই নিয়মটা জানো তাহলে কিন্তু হচ্ছে ধরতে পারবা। তার মানে কি, তুমি যদি মূল বইটা পড়তে যাও এখন তোমার কাছে একদম পানির মতো সহজ মনে হবে। এই জন্যই তো ক্লাসটা নেওয়া, তাই না? এখন সবগুলো চ্যাপ্টার আমি একদিনে শেষ করে দিচ্ছি। আমার তো একটা চ্যাপ্টার ক্লাস নিতে একদিন লাগবে, তাই না? আমি তো 1.5-2 ঘন্টা তো একটা চ্যাপ্টারের উপরে ক্লাস নিতে পারি, তাই পারি না? কিন্তু এখানে আমার সবগুলো রিভিশন ক্লাস যেহেতু, সেই ক্ষেত্রে আমি সবগুলো পড়ে করে দিচ্ছি। আর তোমরা সারা বছর পরে কি করছো, 2 বছর পড়ছো এই একই বই, সেম বই, তো সেই ক্ষেত্রে তোমরা তো অবশ্যই এটা শেষ করবা, তাই না? তোমরা বই পড়বা। আচ্ছা, যাই হোক, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি, তোমাদের একটা কথা বারবার বলি, তোমাদের টার্গেট রাখো, তোমাদের গোল সেট আপ করো। তোমাদের গোল সেট আপ কি থাকবে? ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আমাকে একটা সিট নিশ্চিত করতে হবে, সেই লক্ষ্যে আমি আগাবো। এখন এই ইন্টারমিডিয়েটের রেজাল্ট কিন্তু তোমাদের অনেকটা ফ্যাক্ট ফেলবে, অর্থাৎ জিপিএ এর উপর যেহেতু মার্কস আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই জিপিএটাকে ভালো করার চেষ্টা করবা, ঠিক আছে? এই জিপিএটার উপরে কিন্তু আমাদের একটা গুরুত্ব আরোপ করতে হবে, কারণ আমরা জিপিএটা যেন ভালো আসে, ভালো আসলে এবার দেখা যাবে যে আমি অন্য থেকে 1 2 3 মার্ক এগিয়ে থাকবো। 1 2 3 মার্কস মানে কি, অনেক দূর এগোতে পারবে। ভাই তোমাদের দিয়ে সবকিছু পসিবল, বিশ্বাস করো। তোমার থেকে সবথেকে ফাঁকিবাজ স্টুডেন্ট আমি ছিলাম আমার ব্যাচের মধ্যে, ঠিক আছে? সব থেকে ফাঁকিবাজ আমি। ইন্টারমিডিয়েটের আগে জাস্ট আমি আহ, কয় মাস, মনে হয় যে 3 মাস পড়াশোনা করছিলাম, পুরো 2 বছর লাইভে 3 মাস পড়াশোনা করছিলাম, এ প্লাস ধরে নিছি, হয়ে গেছে। আমি জানি না কেমন হয়েছে, কারণ আমি পড়েছিলাম। তুমি যদি বই পড়ো 100% হয়ে যাবে। আর একটা কথা কি, তোমার কিন্তু টার্গেট থাকতে হবে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে চান্স নিব বা চান্স পাবো, এরকম। আর তোমরা হয়তো জানো যে আমাদের এই পরো এইচএসসি এন্ড অ্যাডমিশন কেয়ার, এইখানে কিন্তু আমাদের অ্যাডমিশন কোর্স চালু আছে, এবং এই অ্যাডমিশন কোর্সে তোমাদেরকে যারা ইনস্ট্রাকশন দিবে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সব মেধাবী শিক্ষার্থী, ঠিক আছে? তো তোমরা আহ, এই কোচিংটাতে তোমরা ভর্তি হতে পারো। অ্যাডমিশন কোচিংটা শুরু হয়ে যাবে আমাদের খুব তাড়াতাড়ি। তোমরা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমি দেখাবো, ওইখানে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার দ্বিতীয় পত্রে এটা শুরু করি। এখন এইখানে 2টা চ্যাপ্টার একসাথে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ, আচ্ছা। কে বলছে? আকলিমা, রিনা তরফ, হ্যাঁ, প্রকল্প ব্যাখ্যা এখন পড়াবো, এখন পড়াবো। এখন পড়াবো, হ্যাঁ। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি, দেখো। এখন এই যে প্রকল্প চলে আসছে তোমাদের, মনে হয় এটা খুব কি বলে, ভালো লাগার টপিক নাকি তোমাদের, যে প্রকল্প প্রকল্প করতেছিলা? যাই হোক, দেখো তাহলে প্রকল্পের ইংরেজি শব্দটা কি, অর্থাৎ ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস, হাইপোথিসিস অর্থ কি? প্রকল্প। এখন এই প্রকল্পটা হচ্ছে কি? প্রকল্প হলো বৈজ্ঞানিক আবিষ্কার ও অনুসন্ধানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা কি স্তর বা ভিত্তি, অর্থাৎ বৈজ্ঞানিক যে অনুসন্ধানটা হবে, বিজ্ঞান কিভাবে আবিষ্কার করে, একটা বিষয় আবিষ্কার করবে। ধরো এই যে পেনটা বা এই যে মার্কারটা আবিষ্কার করেছে, এখন এইটা আবিষ্কার করার ক্ষেত্রে কিন্তু তারা একটা প্রকল্প, মানে আনুমানিক ধারণা গঠন করছে। প্রকল্প অর্থ হচ্ছে আনুমানিক ধারণা গঠন করা। তখন একটা আনুমানিক ধারণা গঠন করে নিছে যে এইটা এই শেপ দিব, ঠিক আছে? অথবা এটা অন্য কোনো শেপও দিতে পারতো। ধরো এইটা, এই স্পিকার, হ্যাঁ, মাইক্রোফোন, এইটা কিন্তু একটা প্রকল্পের মাধ্যমে কিন্তু আবিষ্কার করছে। এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা আবিষ্কারের পথ। আচ্ছা, এখন দেখো, সব সব টপিকের ক্ষেত্রেই একটা বিষয় কমন পাবা, সেটা হচ্ছে কি? প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতাটা কি? ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখন আমার প্রাসঙ্গিকতাটা কি? আমার প্রাসঙ্গিকতা হচ্ছে কি, যে তোমাদেরকে পড়ায় আমি কি করব, একদম ফেমাস হয়ে যাব, এই বাংলাদেশের সবচেয়ে ভালো টিচার হয়ে যাব আমি, এই তো হচ্ছে আমার প্রাসঙ্গিকতা, তাই না? এখন এই যে টপিকটা আছে, এই টপিকটার প্রাসঙ্গিকতাও কিন্তু তাই, যে সব বিষয়কে ক্লিয়ার করবে, ভালোভাবে বুঝাবে। আমার প্রাসঙ্গিকতা কি? তোমাদেরকে ভালোভাবে বুঝানো, তাই না? আমি কিন্তু বিল গেটস হইতে পারবো না, কখনোই সম্ভব না। আমার কাজটা হচ্ছে কি, তোমাদেরকে ভালোভাবে বুঝানো, আর তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টস পড়া, এই তো, এর বাইরে আর কিছু না। যাই হোক, তাহলে দেখো এই প্রকল্পের প্রাসঙ্গিকতা ও প্রকৃতিটা কিরকম আমরা একটু বলি। যুক্তিবিদ্যার লক্ষ্য হচ্ছে কি? সত্য আবিষ্কার করা। যুক্তিবিদ্যা কি করে? সত্য আবিষ্কার করে। ভালো মন্দ কি করে? একটা বিভাজন তৈরি করে। এখন এই যে সত্য আবিষ্কার করলো, এর উদ্দেশ্য হলো যুক্তিবিদ্যায় আকারগত বস্তুগত ভিত্তির উদ্ভব ঘটে। আকারগত কি আর বস্তুগত কি আমি কিন্তু ফার্স্ট পেপারে বলে দিয়েছিলাম, তোমরা যদি ক্লাসটা করে থাকো তাহলে মনে থাকার কথা।
ওকে, তাহলে দেখো এখন এই যে হাইপোথেসিস, এই হাইপোথেসিস কাকে বলে? এই যে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা কি করি, একটা সম্ভাব্যমূলক আহ, আন্দাজ বা আনুমানিক একটা ধারণা গঠন করি, তখন সেটাকে কি বলছে? প্রকল্প বলছে। এই যে লাস্টের লাইনটা একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে আন্দাজ, আন্দাজ বা আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে। এখন এটা এইখানে একটা সংজ্ঞা দিতে পারো যে কোনো বিষয় সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে, এত লিখতে পারবো না, শর্টকাটে দিলাম, কোনো বিষয় সম্পর্কে আন্দাজ বা আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে। এই হচ্ছে আমাদের একটা সংজ্ঞা, ঠিক আছে? কোনো বিষয় সম্পর্কে আন্দাজ বা আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলা হয়। ওকে, এরপরে দেখো প্রকল্পের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, এটার মধ্যে আবার কি বলছেন, যে স্মিল একটা কথা বলেছেন, এটা কিন্তু একটু আমাদের ফলো করতে হবে। কোনো পর্যাপ্ত প্রমাণ ছাড়া যখন আমরা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে একটি সম্ভাবনা বা আনুমানিক ধারণা গঠন করি, তখন ওই সম্ভাবনা থেকে বাস্তব সত্যের দ্বারা সমর্থিত কোনো সিদ্ধান্তকে সত্য বলে প্রমাণ করা যায়, তখন প্রকল্প বলে। এখন একটা ধারণা গঠন করলাম, ওইটা আবার বাস্তবসম্মত হবে এবং সেটাকে প্রমাণ করা যাবে সার্বিকভাবে, তখন সেটাকে আমরা কি বলবো? হাইপোথেসিস বা প্রকল্প বলে অনুমোদন করব। এই কথাটা কিন্তু তোমরা একটু মুখস্থ করে নিয়ে যাবা হলে, পরীক্ষার হলে, ঠিক আছে? পরীক্ষার হলে এই কথাটা একটু মুখস্থ করে নিয়ে যাবা, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে আসো, এখন এই প্রকল্পের কিছু প্রাসঙ্গিকতা রয়েছে। কিরকম প্রাসঙ্গিকতা? প্রকল্পের ব্যবহার অপরিহার্য, কারণ প্রকল্প ছাড়া আমরা কোনো ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার বা কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে জানতেই পারবো না, ঠিক আছে? আচ্ছা, অনেকজন অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন, আমরা মিলেরটা একটু দেখবো। তারপরে দেখো প্রকল্পের ভূমিকা খুবই কার্যকর। এই যে পাঁচটা ছয়টা পয়েন্ট রয়েছে, এই ছয়টা পয়েন্ট তোমরা কিন্তু চাইলে বর্ণনা আকারে লিখতে পারো। পরীক্ষণ নিরীক্ষণ কার্যকর সাহায্য করে। পরীক্ষণ নিরীক্ষণ কি আমি কিন্তু এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম, তোমরা একটুখানি মনে করে দেখবা। সার্বিকীকরণ করতে সহায়ক ভূমিকা রাখে। সার্বিকীকরণটা কি? ধরো যে আমি একটা স্ট্যান্ডার্ড সেট করলাম যে যারা আজকে আমার এই ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং এই ক্লাসের প্রত্যেকটা টপিক যাদের মাথার মধ্যে থাকবে, তারা পরীক্ষার হলে গেলে একদম 99 মার্কস তারা ক্যারি করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ 99 মার্কস পেয়ে যাবা। এইটা যখন আমি সবার মধ্যে ছড়াই দিব, সার্বিকীকরণ করে দিব, অথবা আমি যদি এইটা বলি যে যারা এই যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র পরীক্ষায় 90+ পাবা, তাদেরকে কি করব? তাদের সবাইকে আমি একটা গিফট দিব। এখন ওই যে গিফটটা দিব, এই গিফটটা কিন্তু একটা মূলনীতি সেট করে দিলাম, এটা সবার মাঝে ছড়াই দিলাম, তার মানে কি? সার্বিকীকরণ, সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই হচ্ছে সার্বিকীকরণের বিষয়। আচ্ছা, এরপরে আসো, প্রকল্পের কিছু স্তর রয়েছে। এখন প্রকল্পের ক্ষেত্রে আমরা 4টা স্তর দেখব। প্রকল্পের ক্ষেত্রে কয়টা স্তর দেখব? 4টা স্তর দেখব। ওকে, তাহলে দেখো এইখানে আমাদের স্তর কয়টা রয়েছে? আমাদের স্তর রয়েছে 4টা। একটা হচ্ছে ঘটনার নিরীক্ষণ, একটা ঘটনাকে নিরীক্ষণ করব, ঘটনা নিরীক্ষণ কি? এটা কিন্তু প্রথম স্তর, 1 নাম্বার স্তর। এটা কি 2 নাম্বার স্তর? এটা 3 নাম্বার স্তর। এটা হচ্ছে 4 নাম্বার স্তর। এখন পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে প্রকল্পের যে স্তরগুলো রয়েছে 4টি স্তরের মধ্যে প্রথম স্তরটা কি? তখন ঘটনার নিরীক্ষণ। নিরীক্ষণ অর্থ কি? একদম সরাসরি গিয়ে দেখলাম, আমি একদম সরাসরি গিয়ে দেখলাম যে এই ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে নিরীক্ষণ। এখন নিরীক্ষণ করার পরে আমি একটা কারণ বের করতে চাইবো, তখন একটা আনুমানিক ধারণা তৈরি করব যে এটা কেন ঘটছে, এটা কেন ঘটছে, কেন ঘটছে, এই কেন ঘটছে এই কথাটা যখন আমি বলবো, তখন এটা একটা আনুমানিক ধারণা গঠন করতে হবে। এই আনুমানিক ধারণা গঠন করলেই তখন কিন্তু এখানে কেন প্রশ্নটা চলে আসবে। 3 নাম্বারটা কি? একটা ধারণা গঠন যখন করলাম, একটা সিদ্ধান্ত নিলাম যে এই কারণে আগুন লাগছে। ধরো একটা শপিং মলে আগুন লেগে গেছে, আমি গিয়ে দেখলাম, তখন সেটা হচ্ছে নিরীক্ষণ। আর আনুমানিক ধারণা গঠন করা কখন হবে? যখন আমি বলবো যে হয়তো এখানে শর্ট সার্কিটের কারণে আগুন লাগছে। একটা আমি ধারণা গঠন করলাম আনুমানিক, তারপরে সিদ্ধান্ত নিলাম, মনে মনে যে ধারণা গঠন করার সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে, একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। এরপরে যাচাইকরণ হবে। যাচাইকরণটা কি? আমি যে গিয়ে দেখবো যে আসলে এটা শর্ট সার্কিটের কারণে হয়েছে, নাকি কেউ একজন, বুঝতেইছো, স্মোকিং করে মারছে আর কি। বুঝতে পারছো? স্মোকিং করছে, নো স্মোকিং জোনে গিয়েও স্মোকিং করে মারছে, ফিকে একদম আগুন লেগে গেছে। তাহলে এই হচ্ছে 4টি স্তর। তাহলে প্রথম স্তরটা কি?
ঘটনা নিরীক্ষণ, আর আনুমানিক ধারণা গঠন হচ্ছে কি দ্বিতীয় স্তর। থার্ড স্তরটা কি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, তারপরে লাস্ট যেটা ফোর্থ সেটা হচ্ছে যাচাইকরণ। এই হচ্ছে বিষয়। এখন এতটুকু বুঝতে পারছো তো, প্রকল্পের স্তরগুলো বুঝতে পারছো কিনা? বুঝলে ইয়েস লেখো, এই সবাই ইয়েস লেখো। এই বুঝলে ইয়েস লেখো, এতটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা আবির আহমেদ, আবির আহমেদ তুমি কি বুঝো নাই? আবির আহমেদ তুমি কি বুঝো নাই, না না লিখছো, কি বুঝো নাই বলো? আবার বুঝাবো, ওকে। ওকে, প্রকল্পের স্তর আমরা দেখলাম কয়টা? চারটা। প্রথম কি হবে? নিরীক্ষণ হবে। নিরীক্ষণটা কি হবে? ধরো একটা শপিং মলে, এক্সাম্পলটা মনে রাখো, ধরো একটা শপিং মলে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠছে, কি হচ্ছে? শপিং মলে ধোঁয়া উঠছে। এখন ধোঁয়া উঠা দেখে আমি শপিং মলে গেলাম, যা দেখলাম যে হ্যাঁ আসলে ধোঁয়া উঠছে, তখন সেটা কি হলো? নিরীক্ষণ হলো। এখন নিরীক্ষণ, ধোঁয়া ওঠার কারণটা বের করবো কেন, তখন কি করতে হবে? আমাকে আনুমানিক একটা ধারণা গঠন করতে হবে যে অবশ্যই সেখানে আগুন লাগছে। কি হয়েছে? আগুন লাগছে। ধোঁয়া ওঠার কারণটা কি? আগুন লাগছে। তারপর আমি সিদ্ধান্ত নিব যে কিভাবে আগুনটা লাগলো, আসলে শর্ট সার্কিট অথবা কি কারণে আগুনটা লাগছে, ওই যে বললাম স্মোকিং, একজন মারছে। তাহলে এই এই একটা বিষয় গেল। তার মানে 3 নাম্বারটা কি দেখলাম আমরা? 3 নাম্বারটা দেখলাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত নিলাম। এরপর আমরা দেখবো যে যাচাই করে দেখবো আসলে আগুন যেখানে লাগছে ওইখানে যারা কাজ করে বা ওইখানে দায়িত্বে যারা আছে তাদের কাছে আমি যে খোঁজ দিব আসলে ঘটনাটা কি ঘটছে, এবং সিসিটিভি ফুটেজ আমি চেক করব। চেক করাটাই হচ্ছে আমার যাচাইকরণ। আর কিছু বুঝাইতে হবে এটা? এই বুঝতে পারছো কিনা? আচ্ছা ফার্স্ট করাই, ওকে। এরপরে দেখো, এখন এখানে কিছু শর্তাবলী রয়েছে। শর্তাবলীগুলো কি কি এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। 1 নম্বরে দেখো, 1 নম্বরে বলা হয়েছে কি সুনির্দিষ্ট হতে হবে। যেটা প্রকল্প গঠন করবো সুনির্দিষ্ট বিষয় হতে হবে। এখন ধোঁয়া দেখলাম, তারপরে আরো দেখলাম যে যে কি মারে এগুলো, পাউডার পাউডার এগুলো মারতেছে, এই সব বিষয় নাই, সুনির্দিষ্ট হবে। ধোঁয়া মানে ধোঁয়াই। তারপরে আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে, তার মানে ধোঁয়ার বিষয়টা একদম সঙ্গতিপূর্ণ হতে হবে, যৌক্তিক হতে হবে। আগুন ধোঁয়ার সাথে সম্পর্কিত যৌক্তিক, কার্যকারণ সম্পর্কে কিন্তু আবদ্ধ। আমরা জানি যে কার্যকারণ, হ্যাঁ, কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। আচ্ছা যাই হোক, এরপরে দেখো বৈজ্ঞানিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। বৈজ্ঞানিক নিয়মটা কি? আগুন আর ধোঁয়ার যে সম্পর্ক, বৈজ্ঞানিক নিয়ম কিন্তু। বৈধ প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, বাস্তব কারণ থাকতে হবে, অবাস্তব কারণ বলা যাবে না। বৈধ প্রকল্পকে পর্যাপ্ত বা যথেষ্ট হতে হবে, ঠিক আছে? এটা একটুখানি দেখলাম, তারপরে আর নাই, এটা কিন্তু হবে না, পর্যাপ্ত হতে হবে, অনেক সময় থাকবে। তারপরে বৈধ প্রকল্পকে পরীক্ষাত্মক ভাবে সমর্থনযোগ্য হতে হবে। আমি পরীক্ষা করে দেখলাম যে আসলে এখানে আগুন লাগার কারণটা কি, শর্ট সার্কিট নাকি স্মোকিং। এই যে বিষয়গুলো থাকলো, তার মানে কি এইখানে যে 7টা পয়েন্ট আছে এগুলো হচ্ছে শর্তাবলী, ঠিক আছে? এরপরে এরপরে দেখো, এই যে শর্তাবলীগুলো রয়েছে, এখন এইগুলো কে বলছেন? এইগুলো কিন্তু বলছেন যুক্তিবিদ জে.এস. মিল, তার গ্রন্থের নামটা কি? এ সিস্টেম অফ লজিক। এই যে এই জে.এস. মিল, তার এ সিস্টেম অফ লজিক, এইরকম কিন্তু আসে যে এই সিস্টেম অফ লজিক গ্রন্থটি কার, গ্রন্থটি কার লেখা? এখন এরকম যদি আসে যে গ্রন্থটি কার লেখা, তাহলে আমরা কি লিখবো? এটা হচ্ছে যুক্তিবিদ জে.এস. মিল, অর্থাৎ জন স্টুয়ার্ট মিলের, ব্রিটিশ একজন ফিলোসফার, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আরেকজন আছে যুক্তিবিদ কোহেন ও নেগেল। তারা কি করছে? ইন্ট্রোডাকশন টু লজিক অ্যান্ড সায়েন্টিফিক মেথড। তারা কি করেছে? এই যে একটা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের মাধ্যমে, তাহলে জে.এস. মিলের কি দেখলাম? জে.এস. মিলের দেখলাম এই সিস্টেম অফ লজিক গ্রন্থে তিনি এইটা নিয়ে আলোচনা করেছেন। এবং আরেকটা দেখলাম কি, কোহেন এবং নেগেল, তারা কি করেছেন? তাদের ইন্ট্রোডাকশন টু লজিক অ্যান্ড সায়েন্টিফিক মেথড, এই গ্রন্থটাই তারা আবার আলোচনা করেছেন এই হাইপোথেসিস বিষয়টাকে নিয়ে, ঠিক আছে? এখন এই প্রকল্পের ইংরেজি শব্দ হাইপোথেসিস, যার অর্থ হচ্ছে আনুমানিক ধারণা। আমি একটু আগেই বলে দিয়েছি, এটা নতুন করে বোঝানোর আর কিছু নাই। এরপরে দেখো, এখন এই যে আমরা যাচাইকরণ করলাম, একটা স্তর, 4টা স্তর দেখেছি, এখন আমরা প্রমাণ দেখব। প্রমাণের ক্ষেত্রে দেখো কি কি আছে। প্রমাণের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পাই, তার 1 নম্বর বিষয়টা হচ্ছে যাচাইকরণ। যাচাইকরণ হচ্ছে প্রমাণের 1 নম্বর অংশ। প্রথমে যাচাইকরণ করবো, 2 ভাগে বিভক্ত করেছে যুক্তিবিদরা যাচাইকরণকে। সেটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ আর একটা হচ্ছে পরোক্ষ যাচাইকরণ। প্রত্যক্ষটা কি? যখন তুমি নিজে যায় দেখবা যে সেখানে কি ঘটনা ঘটেছে। আর পরোক্ষটা কি? যখন তোমার ফ্রেন্ডকে পাঠাবা অথবা অন্য কোনো ব্যক্তির কাছে শুনবা যে এখানে আসলে কি হয়েছিল, তখন সেটা হচ্ছে পরোক্ষ। এরপর দেখো 2 নাম্বার প্রমাণের ক্ষেত্রে কি বলছে? যে প্রকল্পটি পর্যাপ্ত হতে হবে। এটা কিন্তু আমরা এর আগেও পড়ে আসছি, তাই না? একমাত্র হতে হবে, এটাও পড়ে আসছি।
আচ্ছা, এটা নতুন করে বললাম না। এখন এই যে যাচাইকরণ কিন্তু দুইটা ভাগ, জাস্ট এইটা মাথায় রাখবা, প্রত্যক্ষ আর হচ্ছে পরোক্ষ। আচ্ছা, এখন ফোর্থ চ্যাপ্টার নিয়ে কারো সমস্যা আছে? ফোর্থ চ্যাপ্টার নিয়ে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, ফেরদাউস আহমেদ, যুক্তিবিদ্যা সম্পর্কে। না ভাইয়া, আমি কোনো বই লেখি নাই। আমি কোনো বই লেখি নাই, আমার বড় ভাইয়ের বই আছে ভাইয়া, তুমি পড়তে পারো। তুমি হচ্ছে বিষ্ণুপদ সরকারের বইটা পড়তে পারো। আমি লিখি নাই, আমার বড় ভাইয়ের বই আছে, বিষ্ণুপদ সরকার। একদম ক্লিয়ার। আচ্ছা, সাবিহান নাবা, আচ্ছা তুমি কি বলছো, আবার কি বুঝাবো এটা, আবার কি বুঝাবো? আরোহ, এটা নিয়ে একটু প্রবলেম আছে ভাই। আরোহ নিয়ে কি প্রবলেম বলো? আরোহ নিয়ে কি প্রবলেম? আরোহ আমরা কি দেখেছি? আরোহের প্রকারভেদ আমরা দেখেছি কি? মিলের পূর্ব পর্যন্ত কয়টা ছিল? মিলের পূর্ব পর্যন্ত দুইটা আরোহ ছিল, একটা কি প্রকৃত আর একটা হচ্ছে কি অপ্রকৃত, তাই না? এটা দেখেছি। আর তার পরবর্তীতে আমরা এসে দেখলাম কি, মিল এসে তিনটা তিনটা আরোহের প্রকারভেদ দিলেন। আবার প্রকৃত আরোহের আবার তিনটা প্রকারভেদ রয়েছে। ওইখানে লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে সাদৃশ্য অনুমান, প্রকৃত আরোহের শেষের যেটা, একটা হচ্ছে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক, আর একটা হচ্ছে সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান আবার দুই প্রকার, একটা সাধু আর একটা অসাধু। আর অপ্রকৃত যেটা, ওইটাতে আবার তিন প্রকারের আমরা প্রকারভেদ পাই। এই তো। আরোহ অনুমানে আর কি দেখবো? আচ্ছা, শেখ আব্দুল্লাহ, অপনয়ন প্রয়োজন কেন? দেখো, শেখ আব্দুল্লাহ, অপনয়ন প্রয়োজন কেন? অপনয়ন কি? অপনয়ন মানে বাদ দেওয়া। অপনয়ন প্রয়োজন কেন, এই যদি কোশ্চেন আসে তোমরা কিভাবে লিখবা? তোমরা লিখবা যে যখন কোনো পদ বা কোনো যৌক্তিক বাক্যের মধ্যে অপ্রাসঙ্গিক বা উদ্ভট কথাবার্তা চলে আসে, তখন কিন্তু সেইটার সঠিক অর্থ বা সঠিক ব্যাখ্যা আমরা কি করতে পারি না, প্রকাশ করতে পারি না বা বুঝতে পারি না। সুতরাং ওই বিষয়টাকে সুস্পষ্ট প্রাঞ্জলভাবে উপস্থাপন করার ক্ষেত্রে আমাদেরকে অনেক বিষয় বাদ দিতে হয়, যেটাকে যুক্তিবিদ্যার ভাষায় অপনয়ন বলে। সুতরাং কোনো পদ বাক্য বা কোনো যৌক্তিক বিষয়কে সঠিক বা সুন্দরভাবে প্রাঞ্জলভাবে উপস্থাপন করার ক্ষেত্রে অপনয়নের প্রয়োজনীয়তা রয়েছে। এইভাবে অ্যান্সারটা করে দিবে ভাইয়া, 100% মার্কস পেয়ে যাবা। আরোহণ নিয়ে মাত্রই কথা বলছি। আচ্ছা, অপ্রকৃত বিষয় আমরা দেখেছি তিন প্রকারের কি, একটা দেখেছি পূর্ণাঙ্গ আরোহ, তাই না? পূর্ণাঙ্গ আরোহ দেখেছি, তারপরে কি দেখেছি? আর একটা দেখেছি হচ্ছে যুক্তি সাম্যমূলক, আর একটা দেখেছি ঘটনা সংযোজন। অপ্রকৃত আরোহে তাই তিনটা ভাগ দেখেছি, একটা হচ্ছে পূর্ণাঙ্গ, যুক্তি সাম্যমূলক, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন। এগুলো বলেছি, এগুলো স্লাইডে আছে ভাইয়া, একটুখানি দেখলে পরে পেয়ে যাবা। আচ্ছা, প্রকল্পের শ্রেণী বিভাগটা কি? প্রকল্পের আমরা যে স্তর দেখলাম, চারটা স্তর। প্রথমে কি দেখলাম? নিরীক্ষণ। তারপরে কি দেখলাম? একটা আনুমানিক ধারণা গঠন করা। তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম হচ্ছে একটা সিদ্ধান্ত নিব, তারপরে যাচাই করুন। এই যে স্তরগুলো ছিল, এই তো। আচ্ছা, এখন তাহলে আমরা ইয়াতে চলে যাই, হ্যাঁ। হ্যাঁ, ব্যাখ্যা শুরু করবো, রাইট, ব্যাখ্যা শুরু করবো। আচ্ছা, ইয়াসিন আরাফাত, আমি তো অপ্রকৃত আরোহের কথা বলেই দিলাম। ওকে, এখন ব্যাখ্যার পার্টটা শুরু করি। দেখো, আমাদের শেষ যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন যেটাকে বলা হয় ইংরেজিতে। এখন এই ব্যাখ্যার প্রকৃতি বা প্রাসঙ্গিকতাটা কি? এখন এইটা দেখো, এইখানে একটা বিষয় একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই ব্যাখ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে কি? এটা হচ্ছে ব্যাখ্যা। এটা ল্যাটিন ওয়ার্ড এক্সপ্লেনার থেকে এসেছে। কোথা থেকে? এক্সপ্লেনার। এক্সপ্লেনার থেকে এসেছে ল্যাটিন ওয়ার্ড, এক্সপ্লেনার থেকে এসেছে এক্সপ্লেনেশন। সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ব্যাখ্যা। উৎপত্তিগত অর্থ থেকে এর অর্থ কি? সহজ সরল ও স্পষ্ট করে তোলা। সহজ সরল ও স্পষ্ট করে তোলা, এই যে এখানে আমি, দেখো এখানে মার্ক করে দিয়েছি, এই তিনটা বিষয় খেয়াল রাখবা। এই তিনটা বিষয় খেয়াল রাখবা, এইটা এইটা এইটা। এক্সপ্লেনেশন ইংরেজি শব্দ ব্যাখ্যার, যেটা ল্যাটিন ওয়ার্ড এক্সপ্লেনার থেকে এসেছে। এইটার কাজটা কি? এইটার কাজ হচ্ছে কিছুকে সহজ ও সুস্পষ্ট করে তোলা। এই তো। এরপরে আসো। আচ্ছা, দেখো, প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব, এগুলো বারবার একই কথাই বলতে হয়, এগুলো নিয়ে আর বেশি কথা না বলি। ব্যাখ্যার ক্ষেত্রে কি হয়, ওই যে আমরা যে কথাটা প্রথমে বলে আসছি ওইগুলোই কিন্তু তোমরা ঘুরে ফিরে লিখে দিতে পারবা, ঠিক আছে? নিয়ম বিধি আবিষ্কার করে ব্যাখ্যার ক্ষেত্রে অনেকগুলো আছে। এই তো বিষয়। এখন দেখো, ব্যাখ্যার অনেক প্রকারভেদ রয়েছে। প্রকারভেদ রয়েছে, দেখো ব্যাখ্যার অনেক প্রকারভেদ রয়েছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব।
আচ্ছা দেখো, এরপরে দেখো, এখন এই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কি বলছি। ব্যাখ্যার প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা আবার অনুমানের সাথে সম্পর্কিত। ঠিক আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে সম্পর্কিত আবার। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে সংযুক্তিকরণের সাথে সম্পর্কিত, শ্রেণীকরণের সাথে সম্পর্কিত, তারপরে কারণ আবিষ্কারের সাথে সম্পর্কিত, অবরোহমূলক প্রক্রিয়া, সাদৃশ্য প্রক্রিয়া, বিচারের মাপকাঠি। এই যে আমাদের 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্ট একটু দেখে নিবা, ঠিক আছে। এরপরে আসো, এখানে বলা হচ্ছে আমাদের ব্যাখ্যা মূলত দুই প্রকারের ব্যাখ্যা আমরা সম্পর্কে জানি, একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, সায়েন্টিফিক, আর একটা হচ্ছে কি লৌকিক, তাই না। এইখানে দেখো, এই লৌকিক ব্যাখ্যা, তাহলে ব্যাখ্যার প্রকারভেদ কিন্তু আমরা দুইটা দেখলাম, একটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা কি হয়, অস্পষ্ট, অযৌক্তিক। লৌকিক ব্যাখ্যা কুসংস্কার যুক্ত, কার্যকরণ সম্পর্ক অনুপস্থিত থাকে, পশ্চাৎপদধর্মী। পশ্চাৎপদধর্মী কেন, ওই যে দাদা নানা নানি যারা ছিল, এই যে পশ্চাৎপদধর্মী মানে কি, দাদা দাদা নানা, এই যে এরা যে গল্পগুলো করতো, এই দাদা নানারা যে গল্প করতো, এইগুলো কিন্তু লৌকিক ব্যাখ্যা। যেমন হচ্ছে ভূতের একটা বিষয় থাকে, ভূতের ভূতের বিষয় থাকে, হ্যাঁ ভূত, এই যে কোনো একটা বিল্ডিং এ বা কোনো একটা রুমে ভূত আছে বা ভৌতিক কাহিনী হয়, এরকম কাহিনী কিন্তু এই কুসংস্কার যুক্ত। তারপরে দেখো, এটা হচ্ছে লৌকিক বাহ্যিক সাদৃশ্যমূলক, মানে বাইরে থেকে এটা সাদৃশ্যমূলক, কিন্তু তোমার কি বলে, আত্মসাদৃশ্যমূলক না, মানে নিজে নিজের সাদৃশ্যমূলক না। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। তোমার দাদা একভাবে গল্প করছে ভূতের, আবার নানা আর একভাবে গল্প করছে, অথবা তোমার কোনো ফ্রেন্ড আর একভাবে গল্প করছে, অথবা তোমরা যারা ভূত এফএম শোনো, ভূত এফএম যারা শোনো, ভূত এফএম যারা শোনো, রাসেল ভাইয়ের কাহিনী যারা শোনো, রাসেল ভাই, হ্যাঁ, তারা কি দেখবা, এই ভূত এফএম এর কাহিনীতে দেখবা এক একজন এক একটা গল্প ভেদে এক এক ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে বা তোমাদের কাছে উপস্থাপন করতেছে। আচ্ছা, এরপরে দেখো লৌকিক ব্যাখ্যা সরল প্রক্রিয়া। লৌকিক ব্যাখ্যা একদম সোজা সাপটা, বললো যে ওই গাছে ভূত থাকে, এখন এইখানে কোনো যুক্তি কিছুই নাই। এই হচ্ছে আমাদের লৌকিক ব্যাখ্যার বিষয়। এরপরে আসো, এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক, এটা কিন্তু সরল নয়, এটা কিন্তু এখানে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে। আর এটা হবে কি সুস্পষ্ট, এটার কি কার্যকারণ সম্পর্ক উপস্থিত থাকবে, কিন্তু লৌকিক ব্যাখ্যায় তা থাকবে না। এখন এইখানে এইখানে আর একটা বিষয় আছে কি বিশ্লেষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপের মধ্যে প্রথমটাতে পাই হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণটা কি, বিশ্লেষণটা হচ্ছে ধরো 12 লিখলাম, 12 লিখলাম, এখন এই 12টা যদি ভাঙি, তাহলে এর মধ্যে 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো, 7 পাবো, 8 পাবো, এভাবে ধীরে ধীরে আমরা 12 পর্যন্ত যাব। তার মানে কি এর মধ্যে কিন্তু এই সবগুলোই পাবো, 12-র মধ্যে এই সবগুলি আছে। এখন যদি 5টাকে নিয়ে আসি, 5-এর কথা যদি বলি, তাহলে কিন্তু এই 12-র মধ্যে থেকেই বলছি। তার মানে কি বিশ্লেষণ মানে একই জিনিসটাকে, একই জিনিসের মধ্যে থেকে যে বিষয়গুলো কোয়ালিটিগুলো আছে সেগুলোকে আলোচনা করা। আর সংশ্লেষণ মানে কি, সংশ্লেষণ মানে যোগ করা, সংশ্লেষণ মানে নতুন কিছু যোগ করা। যেমন মনে করো 7+5 সমান সমান কত, 12। এখন এই যে 12 মধ্যে কিন্তু আমরা 7 আর 5-এর ধারণা পাই, কিন্তু এই 7-এর মধ্যে কি আমরা 12 ধারণা পাই, পাই না। 5-এর মধ্যে কি 12 ধারণা পাই, পাই না। কিন্তু এই 7-5 মিলেই কিন্তু আমরা 12 ধারণা পাচ্ছি। আমি বলেছিলাম যে লজিকটা কিন্তু অনেকটা ম্যাথমেটিক্স টাইপের। এইগুলো যদি বোঝো, তাহলে বিশ্লেষণ কাকে বলে এইটা বুঝাইলাম, যে একই বিষয়, ওই বিষয়ের মধ্যে যে গুণগুলো রয়েছে ওইগুলো জাস্ট খালি আলাদা আলাদা করা, এটা হচ্ছে বিশ্লেষণ। আর সংশ্লেষণ কি, নতুন কোনো বিষয় আসবে, ঠিক আছে, এটা হচ্ছে নতুন তথ্য দিবে, উদ্দেশ্য বিধায় উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিশ্লেষণ আর হচ্ছে সংশ্লেষণের পার্থক্য। এখন দেখো শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন মানে কি, শৃঙ্খল যোজন মানে যোগ করা, শৃঙ্খল মানে কি একই সাথে যোগ করা, একই সাথে যোগ করা। আর অন্তর্ভুক্তির বিষয়টাও কিন্তু আমাদের বোঝায় যোগ করা, কিন্তু এইটা কার সাথে, এখন এইটা শৃঙ্খল যোজন মানে কি 1+1+1, কিন্তু ওইখানে দেখলাম কি 12+3 সমান সমান 15, এই যে বিষয়টা থাকলো। তার মানে এই অন্তর্ভুক্তিটা হচ্ছে একটা পূর্ণ বিষয় আছে ওটার সাথে আরেকটা যোগ করা। আর এখানে কি শৃঙ্খল যোজন মানে কি একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটার পরে আরেকটা, এইভাবে হচ্ছে আমরা যোগ করে যাব। এই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমাদের এই ছিল আলোচনার বিষয়। এখন আমরা যেহেতু কালকে এমসিকিউ সলভ করব, সুতরাং আজকে আর কোনো এমসিকিউ ধরছি না। আমরা কালকে ঠিক 7টা 30 মিনিটে যুক্তিবিদ্যার এমসিকিউ সলভ ক্লাস নিয়ে হাজির হব, ঠিক আছে। এমসিকিউ সলভ ক্লাস নিয়ে আমরা হাজির হব।
আচ্ছা, এগুলো তাহলে আমরা আর নতুন করে করছি না। এমসিকিউ জাস্ট কাল করাবো, আজকে আর এমসিকিউ করাবো না। আজকে আমাদের আলোচনার বিষয় এতটুকুই ছিল। পরিশেষে একটা কথাই বলতে চাই, সেটা হলো তোমরা যারা আছো ভাইয়ারা আপুরা, তোমরা বইটা পড়তে হবে। ইভেন আমি যে আজকে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা তোমরা কতটুকু ক্লিয়ার হয়েছো আমাকে একটুখানি বলো, যে এই টপিকগুলো সম্পর্কে তোমরা মোটামুটি ক্লিয়ার ধারণা পাইছো কিনা। মোটামুটি ক্লিয়ার ধারণা পাইছো কি না আমাকে একটু বলো। এই ক্লাস থেকে তোমরা, ক্লাস কালকে 7:30 হবে, জাস্ট টাইম। ওকে, কালকে দেখা হবে সবার সাথে। ওকে, আচ্ছা, পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বইগুলো পড়ো। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। ওকে, তোমাদের সাথে কালকে দেখা হবে 7:30 সবাই ভালো থাকো, ধন্যবাদ।